আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা সবার জন্য একটু 5 মিনিট ওয়েট করি, আশা করি সবাই 5 মিনিটের মধ্যে জয়েন করে ফেলবে। আচ্ছা, আমাকে তো মনে হয় শোনা যাচ্ছে ক্লিয়ারলি। জি ভাই শোনা যাচ্ছে। জি আচ্ছা, ভাই, আপনার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি। ওকে, ঠিক আছে। জি ভাই, একটা কথা বলতাম। সাজ্জাদ ভাই আছেন? ও হ্যাঁ, ইমন বলো। হ্যাঁ, আগের দিন হয়েছে কি, মানে বিষয়টা আপনার একটু ক্লিয়ার করি। আগের আচ্ছা দিন আচ্ছা, যখন ওইটা আমাদের এখানে না ক্লাস, বলো, বুঝছো? ইমন, আচ্ছা আচ্ছা এখানে এটা বলার দরকার নাই। ওটা আচ্ছা আচ্ছা আমরা ঠিক আছে পরবর্তী হ্যাঁ। ভাই। এইটা আমরা এই ল্যাব এই সেশনটা কি অন্য গ্রুপের জন্য? আহ, আচ্ছা, এটা হচ্ছে একটা আজকে মোটামুটি একটা উন্মুক্ত একটা ওয়েবিনার আয়োজন করা হয়েছে, তো এখানে আদার্স পার্সন যারা আছে সবাই আর কি জয়েন করবে, তাদের উদ্দেশ্য আর কি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে না থাকলে কি সমস্যা? তাহলে থাকতে পারো আর কি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে। কারণ আগে যেদিন বলা যায়, যদি কিছু ভুলে যেয়ে থাকো, যেহেতু ওই দিন অনেক কিছু তোমাদের মনে নাই, তাহলে আমার কিছু হয়তো রিমাইন্ড হতে পারে, প্লাস মনেও করতে পারো আর কি, ঠিক আছে। ক্লাস রেকর্ডটা তো গ্রুপে আপলোড হয়ে যাবে। হুম, হুম, হুম। আচ্ছা ভাই, ওই আপনার সাউন্ডটা একটু নয়েজ সহ আসতেছে মনে হচ্ছে, মানে একটু ঘের ঘের করতেছে এরকম। আচ্ছা, মানে আমার সাউন্ড ক্লিয়ার না? আহ না ভাই, এটা কি শুধু আমার এন্ড থেকেই নাকি, বুঝলাম না। হুম, শান্ত না। হ্যালো, আমার এখন কি সাউন্ড ক্লিয়ার আছে? বাকিরা কি ঠিকঠাক শুনতেছেন নাকি আমার এন্ড থেকে আমার স্পিকারে কোনো সমস্যা? ওকে, কি সাউন্ড আছে একটু দেখি।
হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে, তবে সাউন্ডটা আগের মতোই আসতেছে আর কি। ওকে, আগের মতনই আসতেছে। একটা আছে মনে হয়। এখন কি কিছুটা ডেভেলপ হয়েছে? আহ, না ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম হচ্ছে। আহ, এখন কিছুটা এমনিতে ভাই কথা শোনা যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে। আচ্ছা, আর বাকিরা কি ঠিকঠাক শুনতেছেন? কাইন্ডলি কেউ একজন একটু রেসপন্স করবেন। জি হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা শুরু করি। প্রথমে আসলে অ্যাটেন্ডেন্স, এটা মোটেও আশানুরূপ ছিল না আমাদের, কারণ আমরা ফর্ম যেটা ছেড়েছিলাম ওইখান থেকে 30+ আর রেজিস্ট্রেশন ছিল, সবাইকে মেল করা হয়েছিল গতকালকেও আজকেও। তো আমরা আশা রাখছিলাম যে পার্টিসিপেন্ট আর একটু বেশি পাবো আমরা। তবে যাই হোক, আমরা যারা জয়েন করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা টাইমলি জয়েন করছেন। তো আমরা হচ্ছে আজকের ওয়েবিনারটা শুরুর প্রথমেই আমি যেহেতু এটা রেকর্ডটা আমরা রাখবো, তো আশা করি সবাইকেই আমরা রেকর্ডটা প্রোভাইড করতে পারবো, যারা অলরেডি ল্যাবে আছেন অথবা নাই। সবাই জানতে পারবেন আজকের এই ল্যাবের যে রোড ম্যাপটা কিরকম হবে ইন ফিউচারের, সামনের দিকে কিভাবে আমরা একদম বিগিনার স্টেজ থেকে পাবলিকেশন পর্যন্ত যাব, সবকিছু হচ্ছে ভাই আজকে আশা করি যে ডিটেলসে শেয়ার করবেন আপনাদের সাথে। তো প্রথমে আমি আপনাদেরকে রিসার্চ পার্টি সম্পর্কে একটু জানাতে চাচ্ছিলাম। আমরা রিসার্চ পার্টি জার্নি শুরু করি 2025 সালের মার্চ মাসের 15 তারিখ থেকে। তো আমাদের মেইন মিশন এন্ড ভিশন যেটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশে একটা রিসার্চ কালচার ক্রিয়েট করা, যেখানে স্টুডেন্টরা একদম বিগিনার স্টেজ থেকে গাইডিংস পেয়ে পাবলিকেশন পর্যন্ত যেতে পারবে। তো আমরা মেইনলি যে প্রবলেমটা, রিসার্চের জার্নিটা আমরা যখন শুরু করি, রিসার্চ করব এরকম যখন আমরা মনে মনে চিন্তা করি, প্রথমে যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে আমি কার সাথে কাজ করব, সুপারভাইজার কোথায় পাবো, আমি কোন টপিকে কাজ করব। এই জায়গাটাতে হচ্ছে আমরা সর্বপ্রথম আসলে প্রবলেম ফেস করি। তো ওই দেখা গেছে কি, আমরা যখন ইউনিভার্সিটিতে আমাদের কোনো লেকচারার অথবা প্রফেসরদের শরণাপন্ন হয়ে গেছে, আমি আপনার সাথে কাজ করতে চাই, তো সেক্ষেত্রে স্যাররাও প্রেফার করে যারা মোটামুটি ভালো বেসিক অলরেডি জানা আছে তাদেরকে নিয়ে কাজ করার জন্য। আহ, তো ওই জায়গা থেকে আহ উম, যারা একদম কিছুই জানে না, তাদের জন্য প্রবলেম হয়ে যায় যে আমি কিভাবে কি করব না করব। তো সেজন্য আমরা চিন্তা করছিলাম ওই গ্যাপটা যেন আমরা আসলে ফুলফিল করতে পারি। এই টার্গেট নিয়ে আমরা 2025 সালের মার্চ মাস থেকে কাজ শুরু করি। আলহামদুলিল্লাহ আমরা অলরেডি 1 বছর সাকসেসফুলি রান করছি। আশা করি সামনের দিকেও আপনাদেরকে নিয়ে আমরা সুন্দরভাবে এগিয়ে যাব। তো আমরা হচ্ছে এই আমরা যখন রিসার্চে জার্নিটা শুরু করি, দেখা গেছে ম্যাক্সিমাম পিপল আমরা কিউরিসিটি থেকে আসলে জার্নি শুরু করি। এরপরে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম শুরু হয়। এর মধ্যে প্রধান যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। অর্থাৎ আমাদের আন্ডারগ্রেড লাইফে আমাদের টার্ম ফাইনাল থাকবে, ক্লাস টেস্ট থাকবে, টিউশন থাকবে, সবকিছুই থাকবে। তো এর পাশাপাশি আপনি রিসার্চের জন্য টাইমটা কিভাবে বের করে আনবেন সেটা আজকে হচ্ছে ভাই আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ। তো আপনারাও চেষ্টা করবেন আজকের এই ওয়েবিনার থেকে এই ভাইয়ের যে ল্যাবটা আছে এই ল্যাবের রোড ম্যাপটা কিরকম হবে, ভাই কি কি নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, বা আপনাদের সাথে কি কি নিয়ে কাজ করতে পারবেন, সবকিছু যেন সুন্দরভাবে শেয়ার করে আপনারাও জানার চেষ্টা করবেন। আর ইন ডিটেলসে আমার মনে হয় এখানে, কারণ ম্যাক্সিমাম পিপল হচ্ছে আমার জানা মতে রিসার্চ পার্টি সম্পর্কে জানে আজকে যারা জয়েন করছে। তো আমি আর ডিটেলসে তেমন কিছু না বললাম। এছাড়াও যদি আপনাদের রিসার্চ পার্টি সম্পর্কে বা আমাদের অ্যাক্টিভিটিস সম্পর্কে ডিটেলসে জানার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা আমাদের পেজে নক দিতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব।
আর আমি সরাসরি চলে যাচ্ছি আজকের ওয়েবিনারে। মোটামুটি 10 জনের মতো জয়েন করছেন। আহ আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর আমি ভাইয়ের পরিচয়টা দিলাম না ইচ্ছা করি, কারণ আমি চাচ্ছি ভাইয়ের পরিচয়টা ভাই নিজের মুখেই দিক। এটাই আসলে সবচেয়ে ভালো হবে আর কি। তো ভাই আমার মনে হয় আপনি শুরু করে দিতে পারেন। আচ্ছা, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ওয়েবিনার আমি শুরু করছি। মোটামুটি হয়তো বা সবারই জানার কথা, প্লাস হচ্ছে গুগল মিট হওয়াতে একটা সুবিধা আছে, সবার নাম পরিচয় আগেই জানা যায়। তো আমি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। আমি হচ্ছে চুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন শেষ করছি 2021 সালে। সেই হিসেবে আসলে যদি বলা, আমার ইন্টারমিডিয়েট ব্যাচ হচ্ছে 2015, আমাদের ভাষায় আমরা যেটা 15 ব্যাচ বলি চুয়েটে। তার পরবর্তীতে হচ্ছে এরপরে হচ্ছে বর্তমানে হচ্ছে ইউনিভার্সিটি কেমাংসের মালয়েশিয়াতে মাস্টার্স করতেছি, মাস্টার্স বাই রিসার্চ মোডে। পাশাপাশি হচ্ছে গ্রাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে এখানে নিয়োগপ্রাপ্ত আছি। আমার হচ্ছে স্কুল ছিল মাগুরা গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, তারপরে কলেজ ছিল যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে। তো এটা হচ্ছে একটা ছোটখাটো একটা ওভারভিউ আর কি, ঠিক আছে। তো একটা পর্যায়ে এসে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো কেউ আর জিজ্ঞাসা করে না, তারপরে অনেক সময় অনেকের সাথে কোইনসাইড করে যেতে পারে যে না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বাগেরহাট। তো এই তো তো এখন ওয়েবিনারের শুরুতে আমি চাচ্ছি না, আমি যাদের সাথে কথা বলতেছি যদি ছোটখাটো করে আমি তাদের সম্পর্কে, আমি যেভাবে বললাম তোমাদেরও যদি একটু ছোটখাটো করে একটু পরিচয়টা জানতে পারি, তাহলে মনে হয় যে একটু ভালো হবে আর কি। তো বাই সিরিয়ালে শুরু করতে পারো একজন একজন করে আর কি। হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আমার পরিচয়টা দিয়ে শুরু করতেছি। আমি হচ্ছে অনিক দে। জি। আমার জি। বাসা যশোরে। আমিও যশোর আচ্ছা ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি শেষ করছি। আচ্ছা। আচ্ছা তারপরে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর গ্রাজুয়েশন কমপ্লিট করছি 2024 এর শেষের দিকে। তারপর ওকে। হচ্ছে দীর্ঘ 1 বছর যাবত আমি এলজিডির একটা প্রজেক্টে প্রথমে সাইট ইঞ্জিনিয়ার, দেন ব্রিজ ইন্সপেক্টর হিসেবে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। প্রজেক্টটা শেষ হয়ে গেছে, 1 বছর মতো করছি কাজটা। এখন আইএল টেস্ট করতেছি এবং চাচ্ছি পাশাপাশি কিছু রিসার্চের কাজ করতে। বাইরে যাওয়ার জন্য একটা প্রস্তুতি নিচ্ছি। আন্ডার গ্রাজুয়েট লেভেলে হচ্ছে থিসিস করছিলাম, কিন্তু ওইটা আর কি কাজটা ভালো করতে পারি নাই কোন একটা বিশেষ কারণে, এবং লাস্ট শেষমেশ পাবলিকেশনও করতে পারি নাই। এই জন্য চাচ্ছি যে আমি যাতে এখন একটা রিসার্চ পেপার পাবলিশ করতে পারি, এই জন্য আর কি এই ওয়েবিনারে যোগ হওয়া। ধন্যবাদ ভাইয়া। ওকে। ওকে। ওকে, ঠিক আছে। এর পরবর্তীতে জি বাকি। ভাইয়া, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমার গ্রামের বাসা হচ্ছে বরিশাল পটুয়াখালীতে। আমি ওকে। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন শেষ করেছি। কোন এখন জায়গা আমি থেকে? ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, প্রাইভেট ইউনিভার্সিটি। ওকে 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 ওকে, হ্যাঁ হ্যাঁ। দেন ওইখানে একটা থিসিস করা ছিল, ওই থিসিসটা আমার পাবলিকেশন হয়েছে। এখন এখানে নতুন করে জয়েন করলাম। আর আমি কর্মরত আছি বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির একটি প্রকল্পে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসাবে, সিভিল ইঞ্জিনিয়ার ওকে হিসাবে। ওকে ওকে। তার মানে হচ্ছে অনিক এবং জাহিদ দুজনকে পাওয়া গেল, দুজনের আর কি গ্রাজুয়েশন শেষ আর কি, ঠিক আছে। এরপরে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি মুবাশশির রহমান জিসান, মাইনস ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করতেছি। আমার ওকে স্কুল ছিল ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পার্বতীপুর দিনাজপুর। কলেজ বিএ শাইন কলেজ বগুড়া। আর আমার ওকে হচ্ছে গাইবান্ধা। ওকে, ঠিক আছে। এরপরে বাকি আছে পরিচয় দিতে আমাদের, কোথায় বাকিরা? বাকিরা কি শুনতে পাচ্ছ? আসলে বাকি মনে হয় 3 জন বাকি আছে তোমরা। আদাব ভাইয়া, আমি শ্রাবন্তী রানী কুন্ডু।
আমি হচ্ছে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে 4র্থ বর্ষে অধ্যয়নরত আছি। আমি ঢাকা থেকে এসেছি। আর হচ্ছে আমার স্কুল ছিল হচ্ছে ঢাকার আহমেদ বাউনী একাডেমি, কলেজ ছিল আজিমপুর গভর্নমেন্ট গার্লস কলেজ। ওকে, ঠিক আছে। তারপরে আকিব আর আরেকজনের নাম তো এমডি মানে মোহাম্মদ দেয়া আছে, এই দুইজন মনে হয় বাকি আছে শুধু তোমরা। আসসালামু আলাইকুম ভাইয়া, শোনা হ্যাঁ, যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম। জি জি, শুনতে আচ্ছা, পাচ্ছি। আমি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বলছি, 4র্থ বর্ষে আছি। 4র্থ বর্ষ প্রথম অধ্যায় আর কি। হচ্ছে যে আমার কলেজ ছিল রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ। জি ভাই, থ্যাংক ইউ। তুমি সব বলো, তোমার নিজের নামটাই বললা। ও জি, আমার নাম হচ্ছে ভাইয়া তানভীর হাসান। তানভীর হাসান, আচ্ছা ঠিক আছে। চেষ্টা করবো একটা গুগল মিটের নামটা যেন চেঞ্জ করার জন্য, কারেকশন করার জন্য, মানে ফার্স্ট নেমটা থাকলে অনেক সময় জি আইডেন্টিফাই ভাই। করতে সুবিধা হবে। হ্যাঁ, যাই হোক। আচ্ছা, ধরো আকিফ, তুমি কি শুনতে পাচ্ছ আমাদেরকে? আচ্ছা, মনে হয় কোনো নেট ডিস্টার্বে কোনো কিছু থাকতে পারে। যাই হোক, তারপরে হচ্ছে, তো আজকের এই ওয়েবিনারটার আয়োজনের একটা উদ্দেশ্য ছিল যে আমরা আসলে কি কাজ করতেছি, প্লাস অনেকে হয়তো বা জানার পরিধি না থাকার কারণে আবার একটা জিনিস যেটা সমস্যা আছে যে অনেক সময় হচ্ছে আমরা নাম দেখেও বুঝতে পারি না যে এখানে কি কাজ হচ্ছে, প্লাস কিভাবে কি হচ্ছে। তো চেষ্টা করা হলো যে এই সবকিছু ওভারভিউ মিলে একটা আমরা ওয়েবিনার আয়োজন করি। পাশাপাশি আসলে জিনিসটা হচ্ছে আমরা যতটুকু যা জানি, নিজে যতটুকু জানি ততটুকু সবার মাঝে শেয়ার করি, প্লাস তোমরা যারা আছো তোমাদের কাছ থেকে আজকে কিছুটা জ্ঞান আহরণ করবো। তো আমাদের এখানে যে মূল যে টার্গেটটা, আমাদের এখানে যে ল্যাবের নামটাই হয়তো ওরা শেয়ার করছিল যে কংক্রিট ইনফ্রাস্ট্রাকচার এন্ড, নিজেও ভুলে গেলাম, এন্ড ডিউরাবিলিটি। ওকে, তো এখন যেটা হচ্ছে এই জায়গাটাতে আমরা কি কাজ করতেছি, আমরা এখানে মূলত যেটা আছে, যদি বলা হয় যে হায়ার লেভেলের ক্ষেত্রে যেটা হয় একদম হচ্ছে তোমার জায়গা কিন্তু ফিক্সড হয়ে যায়। ধরো আমি এখন যে ফিল্ডে এখন কাজ করতেছি, আমি বর্তমানে কাজ করতেছি করোশন নিয়ে, ঠিক আছে। তো আমার কাজ হচ্ছে করোশনের ভিতরে কাজ যেটা আছে সেটা আবার আরো ওখানে আরো সূক্ষ্ম পরিসর হবে। এখন যদি সেই ফিল্ডটাই হচ্ছে কিন্তু আলটিমেটলি আমার এখন রিসার্চ ফিল্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এখন এই ফিল্ডটাকে যদি আমরা যে ন্যারো ফিল্ডে আসতেছি, তোমরা কিন্তু এখন এই ন্যারো ফিল্ডের সাথে পরিচিত না যারা এখানে আসো। তো ন্যারো ফিল্ডের সাথে পরিচিত হতে গেলে আগে আমাকে ব্রড ফিল্ড থেকে যে আস্তে আস্তে আমি ন্যারো ফিল্ডে আসতেছি, কিভাবে আসতেছি তার মানে এটাই কিন্তু পুরো একটা রিসার্চ জার্নির মাধ্যমে আমাদের এই পর্যন্ত পৌঁছানো লাগছে, ঠিক আছে। তো এখন আমাদের যে টার্গেটটা, যে অ্যাকচুয়ালি আমরা যে কিভাবে কি রিসার্চ করব, কিভাবে কি শুরু করব না করব, প্লাস আমরা কিভাবে কি করতেছি, সবগুলো নিয়ে ওভারভিউ আমরা করব। তো আমার এখন তোমাদের কাছে একটা ওপেন একটা কোশ্চেন যে ঠিক আছে, তোমরা তো সবাই এখানে জয়েন করেছো, সবাই বললো যে পেপার পাবলিকেশন প্লাস এটা সেটা, ঠিক আছে। এখন আমার একটা প্রশ্ন তোমাদের কাছে যে আমাদের যে রিসার্চ যে করবো, রিসার্চ আমাদের কেন করতে হবে, এটা একটা উন্মুক্ত প্রশ্ন। ছোট করে যে কোনো একজনের একটু উত্তর দিবা। কেমন, কেউ একজন বলো। ভাইয়া, সত্যিকার অর্থে সবাই তো রিসার্চ করতে চায়, মানে আমাদের দেশে বা আমার মনে হয় যে বিদেশে যারা যেতে চায়, বা একটা রিসার্চ পেপার যদি থাকে তাহলে সিভিটা হয়তো বা একটু ভারী হবে। না, তোমার যেটা হলো এটা হচ্ছে যে স্বার্থগত, ঠিক আছে। এটা হচ্ছে একদম যে স্বার্থগত যখন ইচ্ছা থাকবে তখন তুমি এটা দেখতে ঢুকতে পারবে না, ঠিক আছে। আমি যেটা প্রথমত বিশ্বাস করি, এখানে হয়তো বা বিভিন্ন রিলিজনের মানুষজন থাকতে পারো, আমার যেটা টার্গেট হচ্ছে, ধরো সৃষ্টি করে তো তোমাকে একটা ব্রেন দিছে, ঠিক আছে। এই ব্রেনটা দিয়ে প্রত্যেকে পাঠাইছে এবং প্রত্যেকে হচ্ছে দেখা যাচ্ছে এখন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করতেছি প্লাস আছি। তো একটা জিনিস হচ্ছে কি, তোমার মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা চাচ্ছেন যে, বা সৃষ্টিকর্তা চাচ্ছেন তোমার মাধ্যমে যেন আরো মানুষের উপকার হয়। তো তুমি সেই আরো মানুষের উপকার কিভাবে করতে পারবা, তুমি যখন রিসার্চ ফিল্ডে ঢুকবা তখনই দেখা যাবে যে তোমার এই সীমিত জ্ঞানের মাধ্যমে তুমি, তোমাকে আল্লাহ তাআলা যে হচ্ছে ব্রেনটা দান করছেন সেটার মাধ্যমে তুমি আরো মানুষের কাছে পৌঁছে যেতে পারবা, প্লাস তুমি সমাজ এবং দেশের কল্যাণে তুমি আর কি কাজ করতে পারবা। তুমি এটা যদি চিন্তা করো, যদি আজকে রিসার্চ যদি না বন্ধ হয়ে যেত, তাহলে ধরো যে কিছুদিন আগে যে আমাদের চন্দ্র অভিযান বা নাসা যে পাঠাইলো, এই জিনিসগুলো তো কিন্তু কখনোই হইতো না।
তা আমাদের রিসার্চ পেপার দিয়ে মাধ্যমে রিসার্চ করে যে সিভি ভারী করবো, এটা মনে করো যে এটা মুখ্য কথা না। তোমার টার্গেট থাকতে হবে যে আমি এটা কেন করবো, ঠিক আছে? এটা যখন তোমার মুখ্য টার্গেট হবে, তখন একবার দেখা যাবে যে তুমি আলটিমেট গোল বা ওই জায়গাটা তুমি পৌঁছায় যেতে পারবা। তো আমি একটু তোমাদেরকে বলি যে আমরা কিভাবে কি করব। ধরো আমরা একদম শুরু থেকে যদি শুরু করি, যে এখন আমরা বর্তমানে যে কি দেখতেছি, সিমেন্ট আমরা দেখতেছি, আমাদের সিমেন্ট ইউজ করতেছি, কিন্তু একটা সময় কিন্তু আমাদের কি সিমেন্ট কি ছিল বলতো? না। তখন কিন্তু তোমার হচ্ছে যেটা ছিল যে তোমার এক ধরনের চীনামাটি পাওয়া যেত বা যেটাই হোক না কেন, সেই জিনিসগুলো দিয়ে কিন্তু অ্যাড করে, সেইগুলোর মাধ্যমে বা সুরকি ছিল, সেই জিনিসগুলো অ্যাড করে কিন্তু তোমার আর কি কাজ হয়েছে, ঠিক আছে? কিংবা আমি যদি আমাদের এত বেশি দূরে না, যে আমাদের যদি ধরো কি বলি, এখন মনে করে যে আমরা যদি কার্জন হলের দিকে যদি তাকাই, কার্জন হলের দিকে কিন্তু ওইখানে কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো জায়গা কিন্তু টোটাল কিন্তু ব্রিক দিয়ে তৈরি করা, ঠিক আছে? ওইখানে কিন্তু আমি কোনো প্রকার তোমার আমাদের রেইনফোর্সমেন্ট দেখতেই পাচ্ছি না। তার মানে এই জায়গাগুলোতে হয়েছে, ওইটা একটা সময় ছিল, কিন্তু আস্তে আস্তে কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে। এখন আমরা চেষ্টা করতেছি, সবাই যেহেতু ম্যাটেরিয়ালস এর সাইডটা কিছুটা বুঝবা, সেটা হচ্ছে যে ধরো আমি যদি তোমাকে বলি যে এখন কিন্তু একটা পর্যায়ে মানুষজন চেষ্টা করতেছে সিমেন্টের রিপ্লেসমেন্ট হিসেবে গ্লাস পাউডার ইউজ করবে, বা এগ পাউডার ইউজ করবে, বা রাইস হাস্ক ইউজ করবে, বা হচ্ছে তোমার মনে করো আরো যে বিভিন্ন জিনিসগুলো আছে, কিংবা যারা মনে করো যে বিভিন্ন জায়গাতে চেষ্টা করতেছে আর্ট ক্র্যাক হচ্ছে, তো সেই জায়গাগুলোতেও কিন্তু সবাই কাজ করার ট্রাই করছে, যেন কি কাজ করে যায়, কোনো না কোনো একটা অল্টারনেট সলিউশন বা কিছু একটা তৈরি করা যায়। তার মানে আমার রিসার্চের টার্গেটটা হচ্ছে যেই জায়গাগুলোতে গ্যাপ রয়ে গেছে, তুমি এখন নতুন কিছু কিন্তু খুব বেশি ডিসকভার করতে পারো না। মানে রিসার্চ করা মানে এই না যে তোমাকে এখন বললো যে না ঠিক আছে, তুমি এখন একটা নতুন করে একটা ধরো ই সমান সমান এমসিএস কে তুমি একটা ফর্মুলা দাঁড় করে ফেললা, ঠিক আছে? হ্যাঁ, তুমি ই সমান এমসিএস এর ফর্মুলাতে কিন্তু ডেভেলপ করতে পারো। ধরো এখানে যে মাস যেটা আছে বা তোমার ভেলোসিটি আছে, ওইখানে তুমি সামান্য কিছু তোমার ডেভেলপ কন্ট্রিবিউট করতে পারো, সেটা তুমি করতে পারো, ঠিক আছে? কিন্তু একেবারে যে তোমাকে নতুন জন্য কোনো জিনিস বানাইতে হবে সেই জিনিসটা না। ধরো একটা জিনিস আছে, আমরা যেমন জানি, আমরা যদি বলি যে এক্সেল পাউডার, এটা সবাই মোটামুটি পরিচিত যে এক্সেল পাউডার নিয়ে কিন্তু প্রচুর কাজ হয়েছে, ঠিক আছে? তো এক্সেল পাউডার নিয়ে যখন অনেক ধরনের কাজ হয়েছে, তার মানে কি জিনিসটা দাঁড়াচ্ছে, আমি কি তাহলে কাজটা করা বন্ধ করে দিব? না, এখনো কোনোটাই কিন্তু সাস্টেইন হয় নাই। সাস্টেইন যেহেতু হয় নাই, একজন কাজ করছে নিউজিল্যান্ডে, একটা কাজ করছে, এখন তুমি বাংলাদেশে বসে সে কাজটা করতেই পারো, করে তুমি কি পাইলা, তোমার একটা তুমি ফাইন্ডিংসটা পাচ্ছ, তুমি এটা দেখলা যে না ঠিক আছে, আমরা এই কাজটা বা এই জিনিসটা করতে পারি, এটাই কিন্তু তোমার কন্ট্রিবিউশন প্লাস তোমার, তুমি এখানে তোমার রিসার্চ ফাইন্ডিংস, তুমি এটাই চাইলে তুমি প্রেজেন্ট করতে পারো, এটা তুমি দেখলা যে অ্যাকচুয়ালি ফিল্ডে ঘটনাটা কি ঘটে। তো রিসার্চ জিনিসটাই হচ্ছে এরকম, যে আমরা একটা জিনিস আর কি দেখবো, সেই জিনিসটা দেখে তারপরে পদ্ধতিতে আমরা আসলে ইমপ্লিমেন্টেশনে যাব। এখন আমি যে আমি এটা যদি ওভারভিউ একটা আলোচনা করতে যাই একদম টোটালি, যে এখন আমাদের আসলে ভূমিকাটা কি। এখন টিপিক্যালি যেটা হয় যে ধরো আমরা যখন আন্ডার গ্রাজুয়েট লাইফে ছিলাম, তখন দেখা যাচ্ছে যে অনেকগুলো জিনিস আমরা জানতাম। ওই যেমন ওই যে বাণিজ্যের কথাটা বলো, ঠিক সেম জিনিসটাই হয়, যে আন্ডার গ্রাজুয়েট লাইফে একটা প্রপার গাইডলাইন বা দেখা যাচ্ছে স্যাররা যারা আছেন তারা হয়তো বা ঠিকভাবে সময় দিতে পারেন না, প্লাস আমরা একটু ভয়ে থাকি স্যারের কাছে যাবো কিনা, ঠিক আছে? এই যে অনেকগুলো জায়গাতে গ্যাপ রয়ে যায়, ফলে দেখা যাচ্ছে যে কোনো না কোনো ভাবে থিসিস সবার করা হয়েই গেছে। থিসিস করা ছাড়া তো আর কেউ গ্রাজুয়েশন শেষ করতে পারে নাই, কিন্তু আলটিমেটলি ওটার ভিতরে কিভাবে আসছে, প্রত্যেকটা যে সেকশন লিখছি, কেন লিখছি, কিভাবে লিখছি, আমি কিছুই জানি না, না জেনে মনে করেন যে আমার লেখা হয়ে গেছে, ডিগ্রিও হয়ে গেছে, বা হয়তো নতুন যারা শুরু করবে তারা হয়তো সেম জিনিস। এখন সেই জায়গাটাতে আমরা একটা চেষ্টা করতেছি যে না, সেই জায়গাতে একটা ব্যারিয়ারটাকে বাদ দিয়ে আলটিমেটলি আমরা যেটা করতে পারি যে হচ্ছে নতুন ভাবে যেন পুরোপুরি ভাবে তুমি একটা আমাদের সাথে কাজ করার ফলে তুমি যেন পুরোপুরি একটা ওভারভিউ ধারণা পেতে পারো যে না ঠিক আছে, আমরা রিসার্চটা অ্যাকচুয়ালি এক্সাক্ট এইখান থেকে শুরু হয়ে এই জায়গাটাতে গিয়ে শেষ হচ্ছে। তখন দেখা যাচ্ছে যে কি তুমি জিনিসটা বুঝলো, তুমি জিনিসটা ফিলও করতে পারো। প্রত্যেকে টার্গেট থাকতে হবে যে আমি জিনিসটা ফিল করতেছি, নিজের জিনিসটাকে ফিল করতে পারতেছি কিনা, তখনই তোমার এই কাজটা সার্থকতা লাভ করবে, ঠিক আছে? তো এখন আমাদের যে টার্গেট সেটা হচ্ছে, সবাই কিন্তু জানে, যেহেতু সবাই সিভিলে, যেহেতু আমরা কিন্তু একটা জিনিস জানি, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কিন্তু একটা বড় একটা সমস্যা হচ্ছে, আমাদের ফিল্ডে ডেটা নিয়ে কাজ করার খুবই সুযোগ কম হয়। কারণ একটা এক্সপেরিমেন্ট করাটাও যেরকম ব্যয়বহুল, প্লাস হচ্ছে শ্রমসাধ্য, সবকিছু করে শেষ পর্যন্ত গিয়ে তারপরে হচ্ছে আবার সেই ডেটা পেতে পেতে, মানে এখানে ল্যাব পারমিশন প্লাস অনেকগুলো ফ্যাক্টর থাকে। আবার আরেকটা যেটা সমস্যা হচ্ছে আমাদের, অন্য যদি বলি ধরো ইলেকট্রিক্যাল বা কম্পিউটার সায়েন্স এর ইঞ্জিনিয়ারিং যারা আছে, তাদের যতগুলা সহজে বা জার্নাল আছে, আমাদের সিভিলে কিন্তু ততগুলো নাইও।
তো ফলে যেটা হচ্ছে, ওদের যদি 10টা থাকে আমাদের আছে 3টা। এর ফলে কি হচ্ছে, আমাদের কম্পিটিশনটা বেশি। ধরো তারা ইলেকট্রিক্যালের একটা জার্নালে তারা কিউ1 যত সহজে পাবলিশ করতেছে, ওই ওই পরিমাণ এফোর্ট দিলে তোমার হয়তো সিভিলের সাথে কিউ3 দেওয়া হবে, বা একটা কিউ2, কিন্তু কিউ1 তুমি এর করতে পারবো না। তো তার মানে এই সবগুলো দিক দিয়ে কিন্তু আমরা পিছায় আছি। তো আমাদের এই যে ল্যাব যেটা আছে, যেখানে কাজ করতেছে অনেকেই, তো আমাদের এখানে মূল যে টার্গেটটা হচ্ছে যে আমরা লিস্ট ইনিশিয়ালি টার্গেট হচ্ছে আগে রিসার্চটা বুঝাবো, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এটার জন্য আমি ওভারঅল একটা করি, তোমাদের কাছ থেকে একটা আইডিয়া নিই। আচ্ছা, কারো মাথায় কি কোনো একটা ধরো কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস রিলেটেড কোনো একটা আইডিয়া আছে, একটু শেয়ার করবো, তাহলে আমি ওইটা দিয়ে শেষ পর্যন্ত পৌঁছাই যাবো আজকে ওয়েবিনারে। কি একটা কাইন্ডলি আইডিয়া শেয়ার করবো? কি ব্যাপার, সবাই কি ঘুমাই গেছো নাকি? কোশ্চেনটা বুঝতে পারি নাই। ও, কোশ্চেনই বুঝতে পারবো না, সেটা বলতে হবে তো, ঠিক আছে। না, আমার কোশ্চেনটা হচ্ছে যে সাস্টেইনেবল কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস, যেহেতু এই জিনিসটা সবাই ফিল করতে পারবে, মানে এখানে যেহেতু ধরো মনে করে বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট আছে, তো আমাদের সহজ একটা, কারো মাথায় কোনো একটা আইডিয়া আছে যেটা দিয়ে আমরা কাজটা করতে পারি, মানে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস রিলেটেড? তাহলে আমি বলি, আচ্ছা, গ্লাস পাউডার নিয়ে তো সবার মোটামুটি আইডিয়া আছে। ভাইয়ের কথাটা বোঝা যায়নি। উম, মানে আমার কথা হচ্ছে গ্লাস পাউডার নিয়ে তো সবার মোটামুটি আইডিয়া আছে নাকি নাই? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো অনেক তোমার আইডিয়া আছে? গ্লাস ফাইবার। না না, গ্লাস ফাইবার না, গ্লাস পাউডার। ধরো ও আমরা হচ্ছে গ্লাস পাউডার। হ্যাঁ আছে, আইডিয়া তো আছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মুবাশশির, তোমার? হ্যাঁ ভাইয়া আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের আহ জাহিদ, তোমার? আচ্ছা, আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ না? আমার একটু মনে হচ্ছে যে আপনার কথাটা একটু কেটে কেটে আসতেছে, মানে ঠিক কাটা কাটা না, নেটের সমস্যা না, মনে হচ্ছে যে অন্য কোনো একটা ইস্যু হচ্ছে, মানে একটু ভাঙা ভাঙা স্বর এরকম। আচ্ছা, আচ্ছা, এখন কি ক্লিয়ার শুনতে পাচ্ছ? জি এখন শুনতে পাচ্ছি, কিন্তু এবার ইকো আসতেছে। আচ্ছা আচ্ছা, এখন শুনতে পাচ্ছ ক্লিয়ার মনে হয়, হ্যাঁ এখন ঠিক এখন আছে। শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ও আচ্ছা, আমি যেটা একটা পরিচিত একটা জিনিস দিয়ে শুরু করি, কারণ যাতে সবাই একটা মোটামুটি বুঝতে পারো যে আলটিমেটলি আমাদের ঘটনাটা কি ঘটে এবং আমরা আসলে এই ল্যাবে কি কাজ করবো, এটা ধরলেই মোটামুটি বুঝতে পারবা। সেটা হচ্ছে, ধরো আমরা গ্লাস পাউডার সম্পর্কে সবাই মোটামুটি জানি। তো এখন প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা কিন্তু কিছু কিছু টার্মস কিন্তু জানি যে একটা রিসার্চ পেপারের ক্ষেত্রে আমাদের কি কি থাকে। একটা থাকে হচ্ছে ধরো অ্যাবস্ট্রাক্ট থাকে, তারপর ইন্ট্রোডাকশন থাকে, ঠিক আছে। তারপরে যে হচ্ছে ধরো মেথোডোলজি সেকশনে থাকলো, তারপর রেজাল্টস এন্ড ডিসকাশন থাকলো। কিন্তু এটার বাইরে আমাদের কিন্তু এই পেপারটা আসার আগে কিন্তু কিছু কাজ করা লাগছে, এমনি এমনি কিন্তু আসে নাই। ধরো প্রথম প্রশ্নটা হচ্ছে, গ্লাস পাউডারই কেন ইউজ করতেছি আমরা? আমরা হচ্ছে অন্যান্য জিনিস, যে ধরো
ধরো রাইসাস ইউজ করলাম না কেন, বা হচ্ছে ধরো এক্সেল পাউডার ইউজ করলাম না কেন, বা আদার্স যে জিনিসগুলো ইউজ করলাম না কেন। ঠিক আছে, এই কেন প্রশ্নটা বা এক্সেলটাই যে সরি বা হচ্ছে গ্লাস পাউডারটাই যে আসতেছে সেটাই বা কিভাবে আসতেছে, তো সেই জিনিসটা ফাইন্ড আউট করার জন্য আমাদেরকে কি কাজ করতে হয়? আমাদেরকে প্রথমেই বলা হয় যে তোমাদেরকে কি প্রচুর পরিমাণে আগে পেপার করতে হবে। সবাই দেখবে যে সার্ভার কাছে গেলেই বলা হয় যে তোমাদেরকে প্রচুর পরিমাণে পেপার করতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে যে পেপার পড়ে আমরা কি বের করবো, মানে উদ্দেশ্যটা কি? পেপার পড়ার উদ্দেশ্যটা তখন থাকে যে আমরা প্রত্যেকটা পেপারেই, যেহেতু আমরা সবাই মানুষ, প্রত্যেকটা পেপারেই আসলে কেউ কাজ শেষ করতে পারে না। তো সেই জন্য প্রত্যেকটা পেপারে একটা রিসার্চ গ্যাপ নামে একটা জায়গা থাকে। ধরো কয়েকজন বললো যে না ঠিক আছে, সে গ্লাস পাউডার নিয়ে কাজ করছে কিন্তু সে ঠিকভাবে করতে পারে নাই, সে হয়তোবা দেখা যাচ্ছে যে অনেকদিন কয়েক বছরের ডেটা সে নিতে পারে না, সে অল্প হয়তো অল্প কিছুদিনের ডেটা নিয়ে কাজ শেষ করে ফেলছে, কিংবা তার ম্যাথোডলজিতে কোনো একটা সমস্যা ছিল, কিংবা সে নিজেই হয়তো একটা ফিউচার রিকমেন্ডেশন দিয়ে রাখছে যে এটা নিয়ে আরো কাজ করা যেতে পারে। তো এইগুলা কিন্তু কিছু একটা আইডিয়া আমরা প্রত্যেকটা পেপার থেকেই পাই, সেই জন্য আমাদেরকে পেপার পড়তে হয়। তো প্রত্যেকটা পেপার থেকে আমরা কি পেলাম? প্রত্যেকটা পেপার থেকে আমরা মোটামুটি একটা রিসার্চ গ্যাপ গুলো আইডেন্টিফাই করলাম। ধরো বললাম যে আমরা 10টা পেপার পড়ছি, 10টা পেপার পড়ে 10টা পেপার থেকে আমরা একটা আইডিয়া নিতে পারছি যে না ঠিক আছে, আমার রিসার্চ গ্যাপের জায়গাটা হচ্ছে সে কাজ করছে এটা নিয়ে, সে কাজ করছে এটা নিয়ে, আমরা একটা একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করে ফেললাম যে না ঠিক আছে, এই 10 জনের পেপার থেকে আমরা একটা আইডিয়া পাইলাম যে গ্লাস পাউডার নিয়ে আমরা কাজ করতে পারি। এখন পরের প্রশ্নটা আসে যে হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট, যে এটা নিয়ে যে গ্যাপ থাকলেই যে এখন ধরো মনে করো যে আমরা এখন পেপার পড়তে গেলে তুমি এখন একটা আইডিয়া পাইলা যে কাউডাং বা ধরো যে গরুর গোবর আর কি, যদি এটার উপর একটা পেপার আছে যে ওরা ইউজ করছে, ইন্ডিয়ান একটা পেপার আমি দেখছি, কয়েকটা পেপার আছে ওরা কাজ করছে, কিন্তু ধরো এটাও তুমি একটা গ্যাপ পাইলা। কিন্তু আমাকে একটা কথা হচ্ছে, গ্যাপ পাইলেই যে সেটা নিয়ে কাজ করা যাবে এমন কিন্তু না। কারণ অ্যাকচুয়ালি হচ্ছে তুমি যেটা পাইছো সেই গ্যাপটা অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি কিনা, বা আলটিমেটলি সেটি ইউজেবল কিনা, বা ইঞ্জিনিয়ারিং সোসাইটি বা হচ্ছে কান্ট্রি বা যে সোসাইটি আছে তারা এইটার আউটপুটটা আসলে কি পাবে সেটাও কনসিডার করতে হবে। তার মানে গ্যাপ পাইলেই যে সবকিছু ইউজ করা যাবে এমন না। ঠিক আছে, তুমি অনেক কিছু গ্যাপ পাইতে পারো যে না ওইটার মধ্যে ইউজ করা হয় নাই, ঠিক আছে। তো এখন সেই জায়গাগুলো থেকে তুমি যখন পাইছো, এবার তোমাকে খুঁজতে হবে প্রবলেম স্টেটমেন্ট, যেখানে আমরা যে কাজটা করতেছি কি কি সমস্যা পাচ্ছি এখানে। যে তুমি এখন ওইখান থেকে আইডেন্টিফাই করলা যে না, একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডাস্ট্রি থেকে যখন ভাঙা যে গ্লাসের টুকরা গুলো আছে বা যেগুলো আছে সেগুলো যেমন ওয়েস্টেজ হিসেবে চলে যাচ্ছে, পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ যে হচ্ছে আমাদের যে সিমেন্ট প্রোডাকশনের জন্য প্রচুর পরিমাণে কিন্তু কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হয়। ঠিক আছে, তো কার্বন ডাইঅক্সাইড এমিশন যে হচ্ছে কোনোভাবে এটা কিন্তু এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর। ঠিক আছে, তো আমরা যদি কোনোভাবে এই পরিমাণটা কমায় ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা। তো এই জায়গা এগুলো হচ্ছে একটা প্রবলেম স্টেটমেন্ট। পাশাপাশি আরো একটা জিনিস, তুমি কিন্তু কার্বনেশনের কাজও করতে পারো। কার্বনেশনের কাজ করলে তুমি এক্সটার্নালি যদি সিমেন্টে যদি তুমি ধরো কার্বন ডাইঅক্সাইড যদি তুমি ইন্ট্রোডিউস করতে পারো, তাহলে কিন্তু দেখা যাচ্ছে কি তুমি স্ট্রেংথ তোমার পক্ষে বাড়ানো পসিবল। তার মানে আমার যে টার্গেটটা দাঁড়াচ্ছে, আমি এরকম কিছু কিন্তু প্রবলেম স্টেটমেন্ট দাঁড় করে দেখতে পারলাম যে না, আমার কি কি টার্গেট বা কি কি সমস্যা আমি দেখতে পাচ্ছি। যে তার মানে আমি এখানে দুইটা সমস্যা পাচ্ছি, সেটা হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড উৎপাদন পরিমাণ বেড়ে যাচ্ছে, প্লাস হচ্ছে আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ওয়েস্টেজ, মানে গ্লাস পাউডার আমার এখান থেকে এমিশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো তার মানে এইগুলাকে আমি কিভাবে আইডেন্টিফাই করে আমি সাস্টেনেবল ওয়েতে ইউজ করতে পারি সেটা নিয়েই কিন্তু আমার রিসার্চ। ঠিক আছে, তাহলে এই যে আমি যে দুইটা আইডিয়া বের করলাম, এই দুইটা আইডিয়াই কিন্তু হচ্ছে আমার এখন রিসার্চ অবজেক্টিভ। তাহলে আমার রিসার্চ অবজেক্টিভটা কি দাঁড়াচ্ছে? টু ইন্ট্রোডিউস সাস্টেনেবল ইউজ অফ দ্য গ্লাস পাউডার অ্যাজ এ পার্সিয়াল রিপ্লেসমেন্ট অফ সিমেন্ট। পাশাপাশি আমি আরেকটা টার্গেট দিলাম যে কার্বন ডাইঅক্সাইডের এমিশন আমার কমানো। ঠিক আছে, আরো অনেকগুলো হইতে পারে, এটা জাস্ট একটা এক্সাম্পলের মতো। তার মানে তুমি কি অবজেক্টিভ পেয়ে গেছো? তো অবজেক্টিভ পেয়ে যাওয়া মাত্রই তাহলে এই যে অবজেক্টিভ যে পর্যন্ত যে পৌঁছাইছো, এবার অবজেক্টিভ পেয়ে গেছো, এরপরে তুমি কোথায় যাবে? এরপরে তুমি হচ্ছে আরো কিছু পেপার এবার তুমি ফাইন্ড আউট করলা, সেগুলো পেপার ফাইন্ড আউট করে তুমি একটা মেথোডোলজি দাঁড় করে ফেললা যে না ঠিক আছে, আমাকে তাহলে এখন কি কাজ করতে হবে? আমরা হচ্ছে এখন হচ্ছে কি করতে পারি, এখন আমরা কংক্রিটের কিউব বানাইতে পারি, বা সিমেন্টের যেহেতু টেস্ট আমরা মোর্টার টেস্ট করতে পারি, প্লাস পাশাপাশি আমরা কনসিস্টেন্সি টেস্ট করতে পারি, সাউন্ডনেস টেস্ট করতে পারি, প্লাস ধরো হার্ডনেস টেস্ট করতে পারি, আদার্স আরো টেস্ট করে যে সিমেন্টের প্রপার্টি গুলো ওর ভিতরে আছে কিনা আমরা সেই টেস্ট গুলো করতে পারি। সেই টেস্ট গুলো করতে পারি, বা করোশন রেজিস্ট্যান্ট বা অ্যাসিডের মধ্যে অ্যাসিড রেজিস্ট্যান্স কতটুকু আছে সেটা আমরা ইন্ট্রোডিউস করতে পারি। এরকম যত ধরনের টেস্ট আছে আমরা সবগুলাই করতে পারি। ইভেন ফায়ার বার্নের মাধ্যমে ফায়ার টেস্ট আমরা করতে পারি যে এটা আসলে কতটুকু আমার ফায়ারও টিকে থাকতে পারবে,
যত ধরনের টেস্ট আছে সবগুলো কিন্তু এই যে টেস্ট গুলো যে আসতেছে, এই টেস্ট গুলোর মাথার আইডিয়া তোমাকে কে দিবে? তুমি কিন্তু অনেকগুলো জিনিস তুমি জানো না। তার মানে ধরলাম আমি কোনো পেপার পড়িও না, জানিও না, তার মানে কিন্তু আমার মাথায় আইডিয়া গুলো আসবে না। তার মানে মূল শর্ত হচ্ছে তুমি যে কোনো আইডিয়াতে তুমি পৌঁছানোর জন্যই তোমাকে পেপার পড়তে হবে। তো আমার এখন একটা প্রশ্ন হচ্ছে, এই যে একটু আগে আমি যে ছোট করে কথাটা বললাম যে পেপার গুলো পড়ে যে আমি একটা মাথায় যে একটা আইডিয়া যে আমি জেনারেট করলাম, বা আমি একটা কাগজে কিন্তু আমি একটা নোট ডাউন করতেছি, কিংবা হচ্ছে অনেকের যাই তোমরা যেহেতু গ্রাজুয়েশন শেষ করে ফেলছো, তোমরা হয়তো সেম কাজটাই করছো, তোমরা হয়তো একটা জায়গাতে একটা নোট ডাউন করছিলা বা ই করছিলা। তো আমার কথা হচ্ছে এটাকে কিন্তু আমরা রিসার্চের ভাষায় থাকি বলে থাকি কি লিটারেচার রিভিউ। যে তুমি লিটারেচার গুলাকে রিভিউ করে একটা জায়গাতে সবগুলাকে আইডিয়া তুমি নিয়ে এসে তুমি ঠিক করতেছো কি কাজ করবা। তো আমার কথা হচ্ছে এই যে জিনিসগুলাকে তুমি যে ব্রেনে বা খাতায় যে তুমি স্কেচ আকারে তুমি যে ড্র করে রাখলা, এটাকেই কিন্তু বলা হয়ে থাকে যে, বলতেছি লিটারেচার রিভিউ, এটাকেই কিন্তু চাইলে একটা পাবলিকেশনের পর্যায়ে নিয়ে যাওয়া যায়, সেটাকে বলা আমরা রিভিউ পেপার। যারা হায়ার স্টাডিতে আসবা বা ইন ফিউচারে, বা যারা আন্ডার গ্রাজুয়েটে আসবা, এটা কিন্তু করা উচিত, কিন্তু আমাদের ওইখানে এটা করা হয় না। কারণ কি, এটা করতে গেলে যিনি আছেন সুপারভাইজার তাকে অনেক খাটতে হবে এটার পিছনে, তোমাকে পুরো জিনিসটা বুঝাইতে হবে। তো কিন্তু যারা হায়ার স্টাডিতে আসবে তাদের প্রত্যেককে এসেই এই লিটারেচার রিভিউ গ্যাপ তোমাকে বের করতে হবে। তুমি ধরো এখন তুমি যদি চিন্তা করো হায়ার স্টাডিতে এসে ওই তোমার মনে করো যে এরকম ছোট ছোট কাজ করবে, তাহলে কিন্তু হবে না, আর তোমাকে আরো অনেক বড় পরিসরে এখানে অনেক কিছু ইন্ট্রোডিউস হবে। ঠিক আছে? তো এই সব জিনিসগুলো তোমাকে বের করার জন্যই তোমাকে হচ্ছে দেখা যাচ্ছে লিটারেচার রিভিউ করতে হবে। লিটারেচার রিভিউ করার পরে তুমি এক্সপেরিমেন্ট করবে, এক্সপেরিমেন্ট করার পরে রেজাল্ট আসবে, রেজাল্ট হলে তারপরে তুমি যাই টেস্টিং এ শেষ করে তারপরে তুমি হয়ে যাবে যে পেপার লেখাতে যাবা বা থিসিস লেখাতে যাবা। কিন্তু ওই যে থিসিস যে লিখতেছো, থিসিসের কিন্তু একটা বড় একটা পার্ট জুড়ে থাকে তোমার লিটারেচার রিভিউ এর একটা অংশ। মাস্টার্স বা পিএইচডি যদি থিসিস পেপার কেউ মানে থিসিস বই যদি কেউ দেখে থাকো, তো ওই জায়গাগুলো লেখার জন্য কিন্তু তোমাকে লিটারেচার রিভিউ জায়গাটা প্রয়োজন আছে। তো সেই জিনিসটা তোমাকে যেহেতু করতেই হবে, তো আমাদের এই জন্য বাইরের দেশের প্রফেসরদের প্রথমেই টার্গেট থাকে যে তোমাকে একটা লিটারেচার রিভিউ পাবলিশ মাস্ট করতে হবে। কারণ কিছু কিছু জায়গার ডিগ্রির মূল শর্ত, যেমন কিছু কিছু, যেমন আমি যদি বলি মালয়েশিয়াতেই হচ্ছে ধরো মাস্টার্স এর শর্ত হচ্ছে তোমাকে একটা ডাব্লিউএস ইন্ডেক্স পেপার বের করতে হবে। আবার পিএইচডির ক্ষেত্রে তোমাকে হচ্ছে মিনিমাম হচ্ছে 2টা। এটা হচ্ছে জাস্ট হচ্ছে অফিসিয়াল, বাকি আদার্স তোমার প্রফেসরের আরো রিকোয়ারমেন্ট থাকতে পারে। হুম, কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। এখন কথা হচ্ছে মাস্টার্সে তোমার সময়ই হচ্ছে অল্প, তার ভিতরে তুমি এক্সপেরিমেন্ট শেষ করে পেপার পর্যন্ত তুমি পৌঁছাইতে পারবা না। এই জন্য প্রফেসরদের টার্গেট থাকে তুমি যে লিটারেচার রিভিউটা করছো সেই রিভিউটাই তুমি পেপার আকারে পাবলিশ করে পাবে। ঠিক আছে? তো আমরাও এখানে ঠিক সেম কাজটাই করতেছি। আমাদের টার্গেট হচ্ছে আমাদের কাছে যদি ল্যাবের অ্যাক্সেস নাই, এখন যদি ধরো মনে করো আমি অনেক বা জাহিদকে যদি তোমাদের ল্যাবে যা কাজ করবো, এখন বলে যে আমাদের ল্যাবই নেই, কেউ কাজ করবে। প্লাস হচ্ছে ল্যাবে যে ওইখানকার ফ্যাকাল্টি তোমাকে পারমিশন দিবে কিনা, অনেকগুলো ফ্যাক্টর এখানে জড়িত আছে। তো আমার হচ্ছে টার্গেট হচ্ছে আমরা রিসার্চটাকে আগে ইন্ট্রোডিউস করাই দিই প্রত্যেকের মাঝে, যে এই যে শুরুর কাজটা, যে কিভাবে পেপার গুলো আমরা পড়বো, কিভাবে অ্যাবস্ট্রাক্টটা পড়বো, কিভাবে কনক্লুশনটা পড়বো, কিভাবে ডেটা এক্সট্রাক্ট করবো, সবকিছু মিলাই যে আমরা যে একটা লিটারেচার রিভিউ দাঁড় করাবো, সেইটাকে আমরা পাবলিকেশনের পর্যায়ে নিয়ে যাব। তো তার মানে সংক্ষেপে যদি বলা হয়, আমাদের টার্গেট হচ্ছে প্রত্যেকে নিয়ে রিভিউ পেপার বের করা। ঠিক আছে? ফলে কি হলো, তুমি ইনিশিয়াল যে এসে যে ধাক্কাটা খাবা, তোমাকে আসলে লিটারেচার রিভিউ করতে, তুমি লিটারেচার রিভিউ কি জিনিস তুমি জানোই না। তোমার কি হলো, রিভিউ করা জিনিসটা তোমার শিখে ফেললা। তোমার হচ্ছে কি, তুমি ডেটা কালেকশন, ডেটা এক্সট্রাকশন করাটা তুমি শিখে ফেললা। ডেটা প্রেজেন্টেশন তুমি শিখে ফেললা। তোমার পেপার লেখাও শেখা হয়ে গেল। তুমি পাবলিকেশনে করে ফেলছো, তার মানে তুমি অনেক কাজটা এখন ইজি হয়ে গেছে। তো এই জন্য আমাদের প্রথম টার্গেটটাই হচ্ছে সবাইকে নিয়ে একটা রিভিউ পেপার পাবলিকেশনের পর্যায়ে যাওয়া। পাশাপাশি রিভিউ পেপারের সময় যে ডেটাগুলো আমরা এক্সট্রাক্ট করব, সেগুলো দিয়ে একটা মেশিন লার্নিং এর একটা মডেল বা প্রেডিকশন টুলস তৈরি করা যায় কিনা। ঠিক আছে? যদিও আমরা এখানে কেউ হয়তো বা মেশিন লার্নিং এক্সপার্ট না, ঠিক আছে, আমার নিজে হয়তো বা এত বেশি এক্সপার্ট না, কিন্তু এখনকার সময় দেখা যাচ্ছে যে এআই থাকার ফলে সবার কাজই মোটামুটি সহজ হয়ে গেছে, প্লাস ইউটিউব থাকার ফলে সবার কাজই সহজ হয়ে গেছে। তো এই জন্য আমরা যদি আগে মোটামুটি জানতে পারি যে আমাদের কোন কোন ডেটা আর কি নিতে হবে, ডেটার উপরে কাজ করতে হবে, তাহলে ইজিলি আমরা আসলে এই কাজটা আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে? তো তার মানে এখন সেই কাজটা করার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে পেপার যেগুলো আছে সেগুলা পড়তে গেলে এখন কোন কোন জায়গা থেকে তথ্যগুলো নিতে হবে। যেমন অ্যাবস্ট্রাক্টের কিছু কিছু অংশ থাকে, ধরো অ্যাবস্ট্রাক্টে কিন্তু প্রবলেম থাকে, অবজেক্টিভ থাকে, রিসার্চ ফাইন্ডিং, সবকিছু কিন্তু অ্যাবস্ট্রাক্ট একটা সামারি, সেখানে কিন্তু সবকিছুই লেখা আছে। কিন্তু প্রপার ওয়েতে আমি যখন পড়তে পারবো না, তখন কিন্তু আমি জানবো না যে ওখানে কোন কোন তথ্য ইনক্লুড আছে। পাশাপাশি
ধরো কনক্লুশনের দিকে যে 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 তথ্য থাকে সেই জিনিসগুলো আমরা জানি না, এই সবগুলাই আমরা একটা ওভারভিউ আকারে রেডি করাই হচ্ছে আমাদের এখানকার মুখ্য টার্গেট। এখন তোমাদেরকে একটা আমি টার্গেট এটা একটা কোশ্চেনটা জিজ্ঞাসা করি, যারা যেহেতু পেপার টেপার যারা কেউ কিছু পড়ছো তাদের ক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে, অনেকের নামের উপরে একটা স্টার দেয়া থাকে, ঠিক আছে, পাশে দিয়ে ওই স্টারের অর্থটা কি বলতো? অথরের নামের উপরে যে স্টার দেয়া থাকে এটার মানে কি? আহ ভাইয়া স্টার সাধারণত কারেসপন্ডিং অথর বা এরকম কোন সিগন্যাল দেওয়া থাকে আসলে। ওই স্টার দেওয়ার পরে ওইটা আবার নিচে যখন আমরা কারেসপন্ডিং অথর দিই তখন ওই স্টারটা বা কারেসপন্ডিং অথরের সামনে আমরা দিয়ে থাকি। হ্যাঁ, কিন্তু কেন, মানে করেসপন্ডিং অথরের কাজটা কি, বা অ্যাকচুয়ালি ওটা তারা কি কি বোঝায়, মানে ওয়ার্ল্ড ওয়াইড, বাংলাদেশ না, ওয়ার্ল্ড ওয়াইড কি বোঝানো হয়? ভাইয়া ওয়ার্ল্ড ওয়াইড আসলে বলতে না, তো বাংলাদেশে আমরা দেখেছি যে এই টোটাল পেপারটা মানে কারেক্ট আসলে সেই করে, বা যে কোনো প্রয়োজনে তার সাথে যোগাযোগ করা হয় এরকম কোনো একটা কিছু আমরা আসলে বুঝি। যদি পেপারের এখানে এটা কোনো ম্যাটেরিয়াল দরকার হয় বা তার সাথে যোগাযোগ করা হয় এরকম কোনো কিছু একটা ছিল। না, এখন তোমার জার্নালের ফরম্যাটিং অনুযায়ী কিন্তু ইমেল আইডি কিন্তু সবারটাই থাকতে পারে, ঠিক আছে, ঠিক আছে, এটা কোনো ফ্যাক্ট না, তুমি যেটা বলছো ওটা হয়তো বা হতে পারে, ঠিক আছে, কিন্তু বাইরের জগতে মুখ্য আসলে বোঝানো হয়, যেমন তোমার হচ্ছে আন্ডার গ্রাজুয়েটে তো প্রত্যেকেরই হয়তো বা, প্রাইভেট ইউনিভার্সিটির কথা আমি বলতে পারবো না, কিন্তু আমাদের পাবলিক ইউনিভার্সিটি গুলোতে সুপারভাইজার থাকে একজন, কিন্তু মাস্টার্স এর ক্ষেত্রে সুপারভাইজার একজন, কো সুপারভাইজার অনেক মানুষ থাকতে পারে, ঠিক আছে। তো যেমন ধরো ধরো আমার এখানে আমার একজন সুপারভাইজার একজন কো সুপারভাইজার আছে। তো এখন কথা হচ্ছে, কোনো যখন একটা পেপার পড়তে যাবা, তোমরা হয়তো বা অনেক সময় প্রফেসরকে মেইল করো, তো মেইল করার সময় যাই মেইল গুগল স্কলার থেকে তার প্রোফাইলটা দেখেই বলো যে আপনি কি এই কাজ করছেন, ঠিক আছে। তো এখন সে বললো যে এই কাজটা আসলে আমি করি না। এখন প্রশ্ন, তাহলে পেপারে যে নাম আছে, এখানেই হচ্ছে কথাটা, করেসপন্ডিং অথর দ্বারা বোঝানো হয় ওই পেপারটার মূল সুপারভাইজার কে, সে, ঠিক আছে। তার মানে যার মাথার উপর স্টার আছে, ধরে নিবা ও হচ্ছে ওই প্রজেক্টটার মূল সুপারভাইজার, ওই মূলত মূল সুপারভাইজিং করছে, ম্যাক্সিমাম ফান্ডিং ও হয়তো বা সেই করে থাকছে, ঠিক আছে। এবার হিসাব মিলে দেখবা যে যার মাথার উপরে স্টার আছে সেই হচ্ছে এটার করেসপন্ডিং আছে। কিন্তু আমাদের দেশে অনেক সময় যেটা হয়ে থাকে যে সুপার, এটা আমাদের দেশে এটা চিরাচরিত আছে যে প্রফেসর আছে সে হচ্ছে হয়ে যাচ্ছে ফার্স্ট অথর, আর যে স্টুডেন্ট আছে তাকে দিল সেকেন্ড অথর দিয়ে বলে যে তুমি করেসপন্ডেন্ট, তুমি, আমাদের দেশে ধরা হয় ইমেল চালাচালি করলে বা ইমেল টিমেল আসলে তুমি এগুলো রিপ্লাই দিবা, এটা আসলে পুরোটাই কনসেপ্টটাই হচ্ছে ভুল, ঠিক আছে। করেসপন্ডিং অথর দ্বারা বোঝানো হচ্ছে ওই কাজটার মূল সুপারভাইজিং কাজ কি করতেছে। আরো একটা মিসকনসেপ্ট আছে আমাদের দেশে, সেটা হচ্ছে এই বাইরের দেশগুলোতে যে স্টুডেন্ট তাকে সে তাকে কিন্তু ফার্স্ট অথর, আর প্রফেসর যে আছে তাকে দেখবা হচ্ছে সবার লাস্টের দিকে দেখবা। প্রফেসরের নাম সবার লাস্টে থাকুক আর শেষে থাকুক সমস্যা না, সমস্যা হচ্ছে তার মাথার উপর স্টার আছে কিনা। সে যদি 10 নম্বর অথর হয়েও যদি তার নামের উপরে স্টার থাকে, ওই পেপারে মূল ভ্যালু অ্যাড করে তাই তার নাম, ঠিক আছে। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া, মানে এই একটা জিনিস, একটা প্রশ্ন ছিল এখানে আসলে, এই হ্যাঁ হ্যাঁ বলো। কারেসপন্ডিং অথর কি কখনো কোনো ফার্স্ট অথর বলতে যে পেপারটা মেইন লিখতেছে, কখনো কোনো হ্যাঁ স্টুডেন্ট কি কারেসপন্ডিং অথর হতে পারে? ধরুন হ্যাঁ এটা তো করেসপন্ডিং, এটা এটা কোনো প্রফেসর নাই, ধরুন নিজেরা রিসার্চ হচ্ছে। হ্যাঁ কয়েক করেসপন্ডিং অথর অনেকেই হইতে পারে, ঠিক আছে, কিন্তু ওকে। মূলত রিসার্চ ফিল্ডে বোঝানো হয় যে প্রফেসর। ইভেন আমার যে আন্ডার গ্রাজুয়েট আমি কাজটা আমি নিজেও জানতাম না, আমি নিজেও এটা পরবর্তীতে মাস্টার্স লেভেল এসে জানছি। আমি নিজেও জানতাম যে করেসপন্ডিং অথর মানে যে মেইল চালাচালি করবে, যে পেপারটা আপলোড দিচ্ছে বা সাবমিশন করতেছে, সেই হচ্ছে করেসপন্ডিং অথর। ভাই আমরা এখন পর্যন্ত এটাই জেনে আসছি। এটা পুরোপুরি হচ্ছে তোমার একটা ভুল ধারণা এবং একটা মিসকনসেপ্ট। আচ্ছা, তো এই যে যে জায়গাগুলো আছে, এই জিনিসগুলো জায়গাতে আরেকটা জিনিস বড় ফ্যাক্টর আছে রিসার্চের জগতে, আমি যারা আছে রেগুলার যারা আছে সবাইকে বলে থাকি রিসার্চের জগতে আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে এথিক্স জিনিসটা। আমরা এই জিনিসটা খুব মেনটেন করার ট্রাই করি আমাদের এখানে। সেটা হচ্ছে কি, যে রিসেন্ট মনে দেখবা যে চাইনিজ একজন প্রফেসর যে কাজ করছে, যে তার আন্ডারে হচ্ছে তার হচ্ছে পিএইচডি স্টুডেন্ট ছিল, তাকে না মেনশন করে তার পেপার পাবলিশ করে দিয়েছে, তাকে অধর্ষিত দেয় নাই। তো তারপরে সেই স্টুডেন্ট সব নথিপত্র টত্র যা আছে সবকিছু নিয়ে জার্নালে মেইল করছে, পরে কিন্তু এটা রিট্রাক্টেড করে দিচ্ছে। তার মানে এটা কিন্তু খুবই একটা এথিক্স ভায়োলেশন। তুমি কাজ করতে আছো, নোবেলটি নিয়ে কিছু একটা কাজ করতে চাচ্ছ, কিন্তু তুমি সেখানে তোমার এথিক্স এর জায়গাটাই ঠিক রাখলা না, তাহলে তো আলটিমেটলি তুমি একজন রিসার্চার না। তো তোমার প্রোফাইলে যদি এরকম একটা রিট্রাকশন জিনিস যদি চলে আসে কোনোভাবে, ঠিক আছে, তাহলে দেখবা যে এটা খুবই একটা ব্যাড ইম্প্যাক্ট। পাশাপাশি আরো একটা জিনিস আছে, এই যে কোথায় পাবলিকেশন
করতেছি। যেমন হচ্ছে আমাদের এখানে এই যে প্রমা যে আছে, ও কিন্তু আমাদের রেগুলার এমনিতে স্টুডেন্ট আর কি, ঠিক আছে, কিন্তু আসলে একটু ফাঁকিবাজি করে জয়েন করে না তো মাঝে মাঝেই, ঠিক আছে। তো ওরও মনে হয় একটা পাবলিকেশন আছে, তোমার একটা পাবলিকেশন আছে না প্রমা? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, ওর কিন্তু একটা পাবলিকেশন আছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান একটা জার্নালে, IRJ না কি একটা। তো আমি বলে নামটা দেখি আর কি বলে ফেলছি, এটা হচ্ছে কি, এটাকে বলা হয়ে থাকে, আমি নামটাই ভুলে গেলাম এখন, কি তোমার প্রিডেটরি জার্নাল, মানে যারা হচ্ছে টাকার বিনিময়ে টাকা দিলেই তোমার পাবলিকেশন করে দেবে। তো কিছু না থাকার থেকে তোমার একটা কনফারেন্স পেপার যদি আছে, সেটাও ভালো। তা ওই ওর যে একটা প্রিডেটরি জার্নালে পেপার থাকার থেকে তোমার একটা কনফারেন্স পেপার থাকা ভালো, বা কিছু না থাকাও ভালো আছে। কারণ ওই জায়গাটা হচ্ছে যে ধরেই নিল যে তার মানে কি তুমি হচ্ছে শর্টকাট খুঁজতে গেছো, কোন একটা সিস্টেম করে তুমি পাবলিকেশন করে ফেলছো, এটাও তোমার হচ্ছে প্রহিবিটেড। তখন এই জিনিসগুলো কিন্তু অনেক জিনিস তোমাকে জানতে হবে, যে আসলে এই যে হইলো আর কি পাবলিশ করে ফেললাম, জন্য যে শুরুতে যে প্রমা যে কথাটা বললো আমাদেরকে, যে সিভি ভারী করার জন্য, এটা টার্গেট না। টার্গেট হচ্ছে আমি যে কাজটা করতেছি আলটিমেটলি আমার এই কাজটা পড়ে মানুষের কি লাভ হচ্ছে, বা ইন্ডাস্ট্রি বা যারা আছে যারা পড়তেছে। ধরো আমি যে এতক্ষণ বললাম না, ধরো তুমি হচ্ছে কি কাজ করলে, আমরা আন্ডার গ্রাজুয়েটে ম্যাক্সিমাম সবাই যেটা করছি, ঠিক আছে, সেটা হচ্ছে কি, ধরো ওই যে আমি যেটা বললাম গ্লাস পাউডার, তুমি এটা কি কাজ করলা, গ্লাস পাউডার মিশাইলা, কম্প্রেসিভে মানে কিছু টেস্ট টেস্ট করলা, ঠিক আছে, টেস্ট করে পাবলিশ করে দিলাম। কিন্তু তোমার পেপারের শেষে যে আমি কোনো একটা অ্যানালিটিক্যাল মডেল পাইলাম না, কোনো একটা ফর্মুলাও পাইলাম না, কিছুই পাইলাম না, আমি এই পেপারটা পড়ে আমার কি লাভ হইলো না হইলো আমি কিছুই বুঝলাম না। পাবলিকেশন হয়েছে, রিভিউয়ার অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি এই পেপারটা কিন্তু আলটিমেটলি তোমার আর কি লাভ হচ্ছে না দিন শেষে। মানে তোমার তো পেপারটা হয়তো পেপার হচ্ছে, কিন্তু তুমি তুমি যে এত কষ্ট করলা সেটা দিয়ে তুমি কোথাও কন্ট্রিবিউট করতে পারো। আরেকটা জিনিস তোমাদেরকে জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম পেপারেই কিন্তু পাই যে এখনকার সময় কিন্তু আমরা অ্যাক্সেস পাই না। আগে যেরকম তোমার স্থায়ী হাবের থ্রুতে সব কিন্তু অ্যাক্সেস পাওয়া যেত, কিন্তু 20 সালের পর থেকে কিন্তু আর অ্যাক্সেস পাওয়া যায় না, ঠিক আছে। তো এখানে যেটা আছে, কিন্তু কিছু পেপারে অ্যাক্সেস পাওয়া যায় যেগুলো হচ্ছে ওপেন অ্যাক্সেস। তো আমার তোমাদের কাছে প্রশ্ন, ওপেন অ্যাক্সেস আর ক্লোজ অ্যাক্সেস এই দুইটার মানে কি, এই দুইটার মানে কি তোমরা জানো? কেন হয়, পার্থক্যটা কোন জায়গা থেকে আসে আসলে? ভাইয়া, যতটুকু জানি টাকার এখানে একটু আছে, যদি কেউ মানে ফুল পেমেন্ট বা হচ্ছে ওপেন অ্যাক্সেস করে দিতে চাইলে তো অনেক মনে হয় টাকা লাগে, বাজেটটা অনেক লাগে। আর যদি ক্লোজ অ্যাক্সেস থাকে তাহলে মানে কম টাকা লাগে যতটুকু জানি। আচ্ছা, আর কেউ কিছু বলবা? জাহিদ বা অনিক, তোমরা যেহেতু গ্রাজুয়েটেড তোমাদের আরো বেশি আইডিয়া থাকার কথা। এই বিষয়টা আইডিয়া নেই ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমার হয়তো প্রমাণ মনে হয় হচ্ছে, আমি মনে হয় মাঝে বলছিলাম সেটাই মনে হয় তুমি এখানে ইন্ট্রোডিউস করছো, যাই হোক। তো সেটা হচ্ছে আহ এটা থেকে বলা হয় পাবলিকেশনে কিন্তু একটা চার্জ আছে, এপিসি। আমার কাছে যেটা মনে হয়েছে, রিসার্চের জগৎটা দেখো, রিসার্চের জগৎটা হচ্ছে পুরোপুরি আমি বলে থাকি টাকার খেলা। ইভেন আমি নিজে একটা ফিল করি যে আমাদের আলটিমেট সামনের যে জায়গাটা আসতেছে, আচ্ছা আমরা কিন্তু মোটামুটি তোমরা যে আমরা যে কি ধরনের কাজ করে থাকি সেটা কিন্তু ওভারভিউ এতক্ষণে তোমরা করে ফেলছি, এটা তোমরা বুঝছো, ঠিক কিনা? জি। জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বুঝছো না যে আমরা একটা কি কাজ করার জন্য টার্গেট আছে, এবং আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর ফিল্ড হওয়ার কারণে আমাদের কি কি সীমাবদ্ধতা আছে। তোমরা যেহেতু গ্রাজুয়েট হয়েছো, তোমরা কিন্তু নিজেরাও জানো, তোমাকে যদি আমি বলি হুট করে একটা কিউব মানে ভাঙতে হবে, তুমি নিজেই খুঁজবে আমি ল্যাব অ্যাক্সেস কই পাবো। খুবই ঝামেলা করা একটা জায়গা আছে, ঠিক কিনা অনেক? ঠিক বলছি কিনা? জি জি জি, ঠিক বলছেন। হ্যাঁ, তো এই জন্য আর কি যে আমাদের আলটিমেটলি টার্গেট হচ্ছে এই জায়গাটা। আবার দেখো তোমরা হচ্ছে গ্রাজুয়েশন শেষ করার ফলেও কিন্তু তোমরা এই জিনিসগুলো এখনো জানো না। হ্যাঁ, এর মানে তোমাদেরকে ছোট করতেছি এমন না, আমি নিজে অনেক কিছু জানি না, আমি এটা জানছি। তো তোমাকে মানসিকতা থাকতে হবে, যে শেখার আগ্রহ থাকতে হবে, তাহলে তুমি আসলে শিখতে পারবা। নিজেকে ছোট মনে করা যাবে না যে না আমি আসলে কিছুই জানি না, ঠিক আছে। ইভেন আমি নিজে আসলে ফেস করছি, আমি রিসেন্টলি তোমার চাইনিজ কিছু যদি পেপার পড়ি, তখন ওদের পেপার গুলোতে দেখতে পাই এত পরিমাণ ইকুয়েশন বা এত কিছু আছে, দেখার পরে আমি 2 দিন করে ঘুমাই যাই, দেখি যে আমি তো কিছুই জানি না, ঠিক আছে। তো পড়াশোনা চিন্তা করছি না না ঠিক আছে, এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। পরে দেখলাম যে তারা আসলে কিছু পেপারের অথর হচ্ছে ওইখানকার পিএইচডি টিএইচডি শেষ করার। আমি চিন্তা করলাম যে আমি একজন মাস্টার্স স্টুডেন্ট, আমি তার কাজ কিভাবে বলবো, আমি যদি বুঝেই ফেললাম তাহলে তো আমার তো পিএইচডি শেষ হয়ে যাওয়ার কথা। তো তার মানে এই জন্য জায়গাটা হচ্ছে যে কাজ দেখেই বা রিসার্চ দেখেই যে অনেক সময় ইকুয়েশন দেখে যে ভয় পাওয়া যাবে এমন না। তো যাই হোক, যে প্রসঙ্গে ছিলাম, যে আমার কাছে যেটা মনে হয় যে আপকামিং সময়টা এমন হবে যে আমাদের মতন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে
টাকা যদি না থাকে আমাদের আলটিমেটলি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে রিসার্চ করাটাই মুশকিল হয়ে যাবে। কিভাবে? দেখো, আমি নিজে একদম আমার নিজের বাস্তবতা বলি, যেহেতু আমিও তো আমাদের বাংলাদেশ থেকে আসলে বিলং করি। প্লাস হচ্ছে এখন ধরো মনে করো যে তোমাকে এই রিসার্চ ফিল্ডে আসার পরে তোমাকে যে ফান্ড বা যেটাই এটাও খুবই আসলে সামান্য, তোমাকে খুবই কোনো রকম তুমি চলতে পারবে আর কি, কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। তো আর মাস্টার্স লেভেল তো বলার বাইরেই, ঠিক আছে। তো ধরো রিসার্চ করতে গেলে প্রথমে তোমার ধরো একটা ভালো একটা ল্যাপটপ প্রয়োজন হয়, ঠিক আছে। তো আমি যে নিজে ল্যাপটপটা এখন বর্তমানে ইউজ করি, এটা দেখা যায় কিছুক্ষণ পর পরে যেমন ওভার হিটিং এর কারণে একা একা বন্ধ হয়ে যাচ্ছে। তো তার মানে কিন্তু কি, আমি টাকার ফান্ড টাকার অভাবে আমি কিন্তু একটা ল্যাপটপটাকে আমি সুইচ করতে পারতেছি না। তার মানে আমার প্রথম টার্গেটই হচ্ছে আমি এখানেই শেষ। এরপরে দেখো, আমি এতক্ষণ ধরে অনেক এথিক্স এর লেকচার ঝাড়লাম, কিন্তু আমরা ল্যাপটপটা খুলেই সবাই ইউজ করি কিভাবে? ধরো মাইক্রোসফট উইন্ডোজ বা ওয়ার্ড যেগুলো সবগুলো কিন্তু ক্র্যাক ভার্সন, ঠিক আছে। তার মানে কিন্তু কি, আমার কাছে যেটা মনে হয় যে আলটিমেটলি এই ব্যক্তি যদি আমাদেরকে ক্ষমা না করে, আমাদের প্রত্যেকে কিন্তু এই ব্যক্তির কাছে আমরা দায়বদ্ধতা আছে, কারণ প্রত্যেকে আমরা চুরি করছি। এখানে আমরা যারা আছি সবাই এক একজন চোর। কারণ আমি মনে করি কেউ হয়তো বা পেইড ভার্সন কেউ ইউজ করে না, সবাই ক্র্যাক ভার্সন চালাচ্ছে। তার মানে আমাদের পড়ালেখাটা শুরুই হয়েছে চুরি দিয়ে, ঠিক আছে। এবার দেখো, এরপরে এখন তোমার এআই এর যুগ। তো এআই এর যুগ আসার ফলে কি হয়েছে, তোমাকে বিভিন্ন এআই তোমাকে আমরা নিরুৎসাহিত করে শুরু দিই, কিন্তু দিন শেষে তোমাকে একটা পর্যায়ে কাজের এফিসিয়েন্সি আনাতে তোমাকে এআই ইউজ করতেই হবে। কারণ তুমি বলো যে না, আমি মেধাবী মানুষ, আমি এআই ইউজ করবোই না, ঠিক আছে। কারণ একজন মানুষ যে যে কাজটা 1 মাস লাগবে, সে কাজটা যদি তোমার 10 দিনে হয়ে যায়, তাহলে তুমি কেন এআই ইউজ করবে না? তোমাকে অবশ্যই এআই ক্ষেত্রে এফিসিয়েন্ট হয়েছে, কারণ এআই এর একটা সাবস্ক্রিপশন নিতে গেলেও তোমাকে টাকা লাগবে। তো আমাদের মতন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমাদের মাথায় আসে কি, $1 সমান 123 টাকা। এই $10 কোনো বিষয় না, কিন্তু $10, 10 × 123 যখন দেওয়া হয়, তখনই মাথায় মাইন্ডসেট কাজ করে এই জিনিস আমার পক্ষে সম্ভব না। Yeah. এরপরে দেখো, তুমি পেপার করবা, সাইহাবটা কিন্তু এটাই চাইছিল যে রিসার্চের যে ব্যারিয়ারটা, সেই জিনিসটাকে যেন, সে কিন্তু একটা মেয়ে, ঠিক আছে, সে চাইছিল যে হচ্ছে, তোমরা হয়তো গল্পটা জানো কিনা জানি না, সে দেখতে পাচ্ছে যে পাবলিকেশনের ক্ষেত্রে ঘটনাটা কি হয়। আমি তাহলে এইভাবেই তোমাদেরকে বলি, ঘটনাটা ঘটে হচ্ছে যে এপিসি, ঠিক আছে। তো আমাদের যে পাবলিকেশন যে ফি, এই ফিটা যদি তুমি দিতে পারো, তাহলে তোমার পেপারটা ওপেন অ্যাক্সেসে যাবে, এবং তোমার জন্য কিন্তু রিভিউয়ারও আলাদা। এবং ওপেন অ্যাক্সেসের পেপার রিভিউ হয় দ্রুত, পাবলিকেশন হয় দ্রুত। আর যে টাকা দিতে পারবে না, তারটা যাবে কি, ক্লোজ অ্যাক্সেসে, অ্যাক্সেস থাকবে না, ঠিক আছে। তাহলে এলসেভিয়ার বা সায়েন্স ডিরেক্ট যারা আছে, এদের লাভটা কি? হ্যাঁ, এদের লাভটা হচ্ছে যারা সাবস্ক্রিপশনটা কিনবে, ওরা তাদের কাছ থেকে টাকাটা নেবে। তার মানে যারা পাবলিশার, তারা ইদার অথরের কাছ থেকে টাকা নেবে, আর না হলে যারা এই পেপারটা পড়বে তার কাছ থেকে টাকা নেবে। তো এখন তাহলে কথা হচ্ছে, এপিসিটা কত? ধরো সায়েন্স এন্ড ডিরেক্টে আমি যদি বলি কনস্ট্রাকশন এন্ড বিল্ডিং ম্যাটেরিয়ালস বা স্ট্রাকচার, এই ধরনের জার্নালের, এই ধরনের জার্নালে কিন্তু এপিসি হচ্ছে প্রায় তোমার হচ্ছে 3300 থেকে 3400 ইউএসডি ডলার, ঠিক আছে। তার মানে বাংলাদেশি টাকা হিসাব করলে প্রায় 4.5 লাখ টাকার উপরে। এখন আমার তোমার একটু বলো তো, আমাদের দেশে কি ভার্সিটি গুলোর কি সামর্থ্য আছে এত টাকা দেওয়ার? না কি বলো তো, ভাইয়া, ভাই জীবনেও সম্ভব না। আমাদের তো বলছিল যে 10,000 দেবে, পরে তো তাও পাইনি। ঠিক আছে, এখন দেখো, সেই জায়গাটা এই টাকাটা হচ্ছে বিলাসিতা। তবে এখন বর্তমান সময় বুয়েট কিছুটা ইন্ট্রোডিউস করতেছে, ওরা একটু ভালো দিক দিয়ে আগায় যাচ্ছে, কিন্তু বাকি ভার্সিটি গুলা কিন্তু কেউই আসলে এত টাকা ইনভেস্ট করার পেছনে রাজি না। ওকে, তো এখন তার মানে এই যে দেখো, শুরুতে কিন্তু তোমার কাজটা আটকে গেল। তুমি যদি এপিসিএস কে দিতে পারতা, তোমার কাজটা 3 থেকে 4 মাসে দেখবে যে রিভিউ হয়ে পাবলিশ হয়ে গেছে। তুমি টাকা দেও না, তোমার মাসটা 8 মাস 9 মাস ধরে ঘুরতেছে, রিভিউয়ারই নাকি পাচ্ছে না, ঠিক আছে, গেল। এরপরে দেখো কি ঘটনা ঘটে। এখন আমরা এতদিন জানতাম যে রিভিউয়াররাও মনে হয় যে রিভিউ যে করে, ওরা মানে কিছু টাকা পয়সা পায়, ঠিক আছে। আমার এখানে সুপারভাইজার সুপারভাইজার তারা বিভিন্ন জার্নালের আর কি এডিটোরিয়াল বোর্ড টোডে আছে, তো তাদের জিজ্ঞেস করলাম, বলো যে না, এটা একটা $1,000,000 কোশ্চেন, কিন্তু আলটিমেটলি আমরা এখান থেকে কোনো কিছুই পাই না, ঠিক আছে। তো তার মানে ঘটনাটা কি ঘটলো, তুমি আমি সাবমিট করতেছি, রিভিউয়াররা রিভিউ করে দিচ্ছে। এটা আবার চলে কি চেইন সিস্টেমে। বিষয়টা এইভাবে ধরে নিতে হবে, আমি তোমার পেপার রিভিউ করে দিলাম, তুমি ইন ফিউচার আমার পেপার রিভিউ করবে, তার মানে কি একে অপরটা। কিন্তু এখানে কোনো টাকার ফাংশন এখানে তারা রাখে না, ঠিক আছে। তবে হ্যাঁ, কিছু কিছু জার্নাল থেকে হয়তোবা কিছু টাকা দেওয়া হয়, বা হচ্ছে নাহলে ভাউচার দেওয়া হয়, যে ইন ফিউচার পাবলিকেশনের ক্ষেত্রে তুমি এই ভাউচারটা ইউজ করতে পারবা, ঠিক আছে। তখন তারা এই ভাউচারটা ইউজ করে। হ্যাঁ, এখানেও তোমরা একটা জিনিস দেখতে পাবা,
কিছু কিছু পেপারে তোমরা দেখবা যে ধরো কাজ হয়েছে মালয়েশিয়াতে, সাথে ধরো অথর হিসেবে ধরো সৌদি আরব আছে, জর্ডান আছে, বা আরো বিভিন্ন কান্ট্রি অ্যাড আছে, দেখতেছো অথর বাড়তেই আছে। সেক্ষেত্রে কি হয়, ধরো যখন তোমার এটাকে বলে কোলাবোরেশন হয়, মানে হচ্ছে তোমার কাছে পাবলিকেশনের যখন টাকাটা নাই, তখন তুমি এইসব মানুষগুলোকে অ্যাড করে এদের ভাউচার গুলোকে ইউজ করতেছো, আলটিমেটলি তখন তোমার পাতাটা তুমি ওপেন অ্যাক্সেস দিচ্ছ। ঠিক আছে, এটা একটা ওয়ে আর কি। তো তার মানে এই যে দেখো, শুরুতে দেখো যে আমাদের যে আর্থিক অবস্থাটাই কিন্তু আলটিমেটলি আমাদেরকে রিসার্চের জগৎ থেকে কিন্তু দূরে সরাই দিচ্ছে। এবার দেখো পেপার অ্যাক্সেস, তো তার মানে কিন্তু এবার তুমি যে গবেষণা করবা, পেপার পড়তে গেলেই তোমার অ্যাক্সেস নেই। আগের পেপার পড়তেছো, তুমি পড়তেছো সেই এখনো 20 সালের আগের পেপার, কিন্তু 20 সালের আগের পেপার পড়ে তুমি তো খুব বেশি তুমি কি জানবা? আপডেটেড তুমি জানতে গেলেই 26 সালের পেপার পড়তে গেলেই দেখা যাচ্ছে যে তোমাকে অ্যাক্সেস জানা লাগবে। কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি মনে হয় এসব বড় নামি দামি জার্নালে কোনোটাতেই অ্যাক্সেস নাই। আমি যতটুকু যা জানি কোনোটাতেই অ্যাক্সেস হয়তোবা ওইভাবে দেয় না, কিছু কিছু জায়গায় দিলেও আসলে হয়তোবা IEEE এর অ্যাক্সেস অনেক জায়গাতে আছে, কিন্তু আমাদের সিভিলের পেপার কি IEEE তে আছে? আমাদের যেগুলোতে আছে ওগুলোতে অ্যাক্সেস নাই। তো এখন বাইরে যে থাকার ফলে যেটা সুবিধা হয়, ইউনিভার্সিটির এখানে ওয়েবসাইট আছে, বা আমি ওদের ইমেইল অ্যাক্সেসটা পাই। আর তাও যদি না পাওয়া যায়, ওদেরকে হচ্ছে ইমেল করলে ওরা হচ্ছে পেপার ডাউনলোড করে মেইলে আর কি পাঠায়, সেটা একটা ভিন্ন ইস্যু। তার মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোর জন্য কিন্তু এই ফিল্ডটাতে আগায় যাওয়াটাই খুবই মুশকিল। ঠিক আছে, তার মানে তোমার মানসিকতা থাকলেও তুমি অনেকগুলো জিনিসগুলো থেকে তুমি আসলে পিছায় যাচ্ছ। তো এটাই আর কি বললাম যে রিসার্চের জগৎটাতেই আমার যেটা মনে হয় যে সব থেকে হচ্ছে তোমার আনএথিক্যাল কাজ হয় সব থেকে বেশি। ঠিক আছে, এরপরে ধরো মনে করো গবেষণা প্রবন্ধ চুরি করা বা এটা সেটা, ঠিক আছে, প্লাগারিজম তোমার এটা তো বলতেই হবে, এটা আছে, প্রচুর পরিমাণে আছে, এটা যে যেভাবেই বলুক না কেন। ঠিক আছে, ইভেন আমার এখানে হয়েছে, আমার এখানে সুপারভাইজার যিনি আছে তিনি নিজে একবার বললো যে আমি একজনের সাথে একবার একটা কাজ করলাম, ঠিক আছে, সে হচ্ছে এটার কোর্স সুপারভাইজার আর একটা স্টুডেন্টের নাম সাথে। তো পরে যেটা হলো কি, তারা পেপার পাবলিশ করে ফেললো, আমার নামই দেয় না। তো আমি পরে তাকে জিজ্ঞাসা করলাম, পরে সে বলেছে না তুমি তো এটা তো কোনো কাজই করো নাই। তো ভদ্রলোক একটু বেশি ভালো মানুষ, তো এই জন্য আর কিছু বলেন। আমি পরে বললাম যে এটা তো টোটাল এটা আনএথিক্যাল কাজ। কারণ তুমি একজনের সাথে কাজ করলা, তুমি তাকে যথাযথভাবে তুমি জানাই না, তুমি কারো কাছ থেকে একটা আইডিয়া পাওয়া মানেই হচ্ছে তাকে তোমাকে যথাযথভাবে তাকে তোমাকে সাইট বা তোমাকে রেফারেন্সিং করে দিতে হবে। তো এই হচ্ছে টোটালি একটা রিসার্চের একটা ওভারভিউ বা যেটা। তো এই জিনিসগুলো মনে করে যেটা ধাপে ধাপে একটা শেখানোর বিষয় আছে বা শিখতে হবে বা জানতে হবে, তখন দেখা যাবে তুমি ইন্ডিভিজুয়ালি ধরতে পারবে। যেমন যারা হচ্ছে ভালো অভিজ্ঞতা অর্জন করেছে, বা ধরো তুমি যদি তোমার প্রত্যেকের ভার্সিটির প্রফেসরদের কাছে যাও, তারা দেখবা যে এটা রিসার্চ পেপারের টাইটেল দেখে বলে দিতে পারতেছে যে ওর ভিতরে কি আছে না না আছে। তো তুমি কি টাইটেল কি, তোমাকে অ্যাবস্ট্রাক্ট দেওয়ার পরেও তুমি ধরতে পারতেছো না যে ভিতরে আসলে কি কাজ আছে। তার মানে এই যে তার সাথে তোমার একটা কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে, তো আমাদের টার্গেট হচ্ছে সেই ব্যারিয়ারটাকে দূর করে দিয়ে, যাতে আমরা আমরা নিজেরা এখন শিখতেছি, আমরা এখন শেখার ফলে তোমাদেরকে যদি কোনো কিছুটা ছোটখাটো ভাবে শিখাইতে পারি, দিয়ে সবাই ছোটখাটো ভাবে একটা পাবলিকেশন পর্যায়ে চলে যাওয়া। প্লাস হচ্ছে যেহেতু এখানে একটা সুযোগ আছে, এখানে প্রফেসরদের কাছে তাদের মাধ্যমে এখানে রিভিউ করানোর সুযোগ আছে, তারা হচ্ছে রিভিউ করে দিতে পারলো, পাবলিকেশনটা একটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, পাশাপাশি হচ্ছে ধরো মনে করো আমি এখন যে ইউনিভার্সিটিতে আছি, এটার সাথে এখন যে আমাদের স্প্রিঞ্জার যে আছে মানে ন্যাচারাল, তো স্প্রিঞ্জারের সাথে টোটালি এখন একটা কোলাবোরেশন আছে। তাতে দেখা যাচ্ছে যে টোটালি এপিসি মানে ওই ওই চার্জ ছাড়াই হচ্ছে পেপার Q1 এর পেপার আর কি পাবলিশ করে এখান থেকে পসিবল। এটা হচ্ছে ইউকেএম এর সাথে ওদের একটা চুক্তি হয়েছে আর কি। তো এই বিভিন্ন জায়গাগুলোতে যে জিনিসটা হচ্ছে কাজ করে বেলা আইডিয়া গুলো তোমাদের সাথে শেয়ার করে একটা কম্বাইন্ড একটা পাবলিকেশন করা। ঠিক আছে, সেক্ষেত্রে আবার আমাদের একটা টার্গেট আছে, যেমন হচ্ছে আহ বিভিন্ন জায়গাতে দেখবা যে অনেক জায়গাতে যারা হচ্ছে শিখাচ্ছে বা কিছু করতেছে, তারা একসাথে 4-5 জন মিলে পেপার বের করতেছে। আমার ক্ষেত্রে কথা হচ্ছে আমরা 4-5 জন মিলে আসলে পেপার করা পসিবল না, কারণ 4-5 জন পুরো পেপার করা মানে হচ্ছে ওই পেপার আসলে কিছু কেউ কেউ কাজই করে না। ঠিক আছে, এটা আমাদের একটা বাংলাদেশের এই সিস্টেম যে গ্রুপ ওয়ার্ক মানে হচ্ছে যে যার রোল আগে আছে বা আইডিতে আছে সে কাজ করছে, বাকি সবাই খালি কপি পেস্ট করছে বা নামেই আছে। তো আমাদের টার্গেট হচ্ছে প্রত্যেকটা জায়গাতেই পেপারে হচ্ছে সর্বোচ্চ পার্সন অ্যাড করা হচ্ছে 2 জন, 2 জন করে থাকবে। এই 2 জনের ভিতরে যে কাজ ভালো করবে সে ফার্স্ট অথর, আর যে একটু কাজ কম করবে সেকেন্ড অথর। আর আমি আমি যেহেতু কাজটাকে আমি সুপারভাইজ বলবো না, আমি বলবো যে মেন্টরিং যেহেতু আমি করতেছি, আমি এখানে করেসপন্ডিং অথর হিসেবে থার্ড অথরে থাকবো। আর হচ্ছে পাশাপাশি হচ্ছে বাকি যে পজিশন গুলোতে আছে সেগুলো হয়তো বা আমার এখানে সুপারভাইজার বা প্রফেসর যারা আছে তারা এপিসি বা যেটাই হোক না কেন কমানোর জন্য যাদের যাদেরকে অ্যাড করতে চায় তারা তাদের অ্যাড করবে। ঠিক আছে, কিন্তু
প্রথম যে তিনজন, এই তিনজন পার্সন হচ্ছে ফিক্স। এর পরের গুলা যে সুবিধা করার জন্য, পাবলিকেশন করার জন্য যা প্রয়োজন মনে হয় তারা সেটা করবে। ঠিক আছে, যে দিন শেষে হলো কি, তোমার হচ্ছে বাইরের দেশে একটা প্রফেসরদের সাথে তোমার কাজও দাঁড়াই গেল, তুমি এটা তোমার সিভিতে অ্যাড করতে পারতেছো, প্লাস হচ্ছে ইন ফিউচার হচ্ছে ভালো একটা জায়গাতে তুমি একটা রিকমেন্ড করা বা রিকমেন্ডেশন লেটারও তুমি নিতে পারতেছো। এই সবগুলোর দিক দিয়ে মোটামুটি একটা সুবিধা আর কি পাওয়া যাচ্ছে। বা হচ্ছে তুমি হাতে কলমে একটা কাজটাও তুমি জানতে পারলা যে কাজটা আসলে ঘটনাটা কিভাবে ঘটে। ঠিক আছে, যে জিনিসগুলোতে তো গ্যাপ ছিল, সেই গ্যাপের জায়গাটাই হচ্ছে আমাদেরকে আর কি দূর করা, আর টার্গেট নিয়ে হচ্ছে মনে করো আমাদের এই জিনিসটা যাত্রা করা। ঠিক আছে, এভাবে আমাদের আমাদের গ্রুপে অলরেডি মোটামুটি কাজ চলতেছে। ঠিক আছে, অলরেডি একটা গ্রুপের দুইটা গ্রুপের কাজ প্রায় শেষের দিকে, যারা কাজ করতেছে। কিন্তু এখানে একটা আবার সমস্যা আছে, যারা আসলে যুক্ত হয় আমাদের আলটিমেটলি, তারা দেখা যাচ্ছে শেষ পর্যন্ত অনেকেই থাকতে চায় না। কারণ একটা কি, রিসার্চের কাজটা হচ্ছে খুব একটা বোরিং কাজ। ওই যে বললাম, তোমার টার্গেট যদি থাকে আমি শিখবো, তাহলে তুমি ধরে রাখতে পারবা। আদারওয়াইজ তোমার কাছে 2 দিন 3 দিন পরে তোমার কাছে মনে হবে না, কাজটা কোনোভাবে ভালো লাগতেছে না, আমি এটা। হ্যাঁ প্রমা, বলবা কিছু বলো। ভাইয়া একটু যদি বলতেন মানে টাইম ম্যানেজমেন্টটা, এটা আসলে ক্লাস, টিউশন, তারপর ডিফেন্সের কাজ সব মিলে পরে যে দেখা যায় যে রিসার্চের যে পেপারটা পড়বো, ওইটাই মানে অনেক কষ্ট হয়ে যায়। ওইটার যে একটা ধৈর্য, ওইটাই শেষে যেয়ে থাকে না। দেখা যায় সারাদিন ক্লাস টিউশন করতে করতে সন্ধ্যাবেলা যখন নেমে আসি, তখন আবার কি করে তখন আর ওইটা পড়তে, এটা নিয়ে ভাইয়া যদি একটু বলতেন। আচ্ছা, এখন এখানে তোমাকে একটু সাস্টেনেবল ওয়েতে তোমাকে চিন্তা করতে হবে। যেমন ধরো টিউশনের কথা যদি বলা হয়, ঠিক আছে, আমি নিজেও হচ্ছে আন্ডার গ্রাজুয়েট লাইফে প্রচুর টিউশন করাইছি। দেখা যাচ্ছে যে তোমার ম্যাক্সিমাম অল টাইমে তোমার 5টা থেকে 6টা স্টুডেন্ট থাকতোই আর কি। ঠিক আছে, ওকে। তো এখন এইখানে তোমাকে সাস্টেনেবল ওয়েতে চিন্তা করতে হবে। স্টুডেন্টদেরকে অবশ্যই পড়া হচ্ছে 3 দিন, 3 দিনের বেশি তো তাদেরকে পড়ানো হয়। শনি সোম বুধ নাহলে রবি মঙ্গল বৃহস্পতি কোনো একটা সিস্টেম করে রুটিন করে দিচ্ছে। এখান থেকে তোমাকে যেটা করতে হবে, তোমাকে দিন ভাগ করে নিতে হবে। যে ঠিক আছে, আমি রিসার্চের জন্য আমার এই অংশটা ফাঁকা রাখলাম, বা প্রতিদিন 1 ঘন্টা, বেশি না, আমার কাছে মানে 1 ঘন্টাই না, প্রতিদিন 1 ঘন্টা আমি রাখবো। এই সময়টাতে আমি পেপার পড়বো। ঠিক আছে, এখন পেপার করার ক্ষেত্রে শুরুর দিকে তুমি হয়তো বা ল্যাপটপে পড়ে তোমার অভ্যস্ত না হইতে পারো, তুমি চাইলে প্রিন্ট করে শুরু করতে পারো। ঠিক আছে, ইভেন আমার ডিভাইস থাকা সত্ত্বেও আমি রিসেন্টলি একটা কাজের জন্য আমি হচ্ছে প্রায় 8 থেকে 10টা পেপার প্রিন্ট করে নিচ্ছি, কারণ আমি দেখতেছি কোনোভাবেই কোনোটার সাথে ম্যাচ করাতে পারতেছি না। পরবর্তীতে প্রিন্ট করে একদিনের মধ্যে 10টা পেপারের কাজ শেষ করে ফেলছি। দেখলাম যে না, প্রিন্ট করে বা কাজের এফিসিয়েন্সি আগায় গেছে, কাজ মোটামুটি গুছাই নিয়ে আসতে পারছি, হাতে কলমে লিখে শেষ। ঠিক আছে, তো তোমাকে জিনিসটা করতে হবে, তোমার সময়টা তোমাকেই বের করতে হবে, যে আমি 1 ঘন্টা এই সময়টা বরাদ্দ রাখছি, এই সময়টার ভিতরে আমি এই জিনিসগুলো পড়বো। আর তোমার তো পুরো পেপার তো তোমার পড়তে হচ্ছে না, তুমি কোনটা কোনটা পড়বা, পড়ার রুটিনও তো আছে। তুমি অ্যাবস্ট্রাক্টটা পড়লা, কনক্লুশন অংশটা পড়লা, তারপরে তুমি কি কাজ করলা, তারপরে তোমার কাছে যদি মনে হয় তুমি ইন্ট্রোডাকশনের লাস্ট প্যারাগ্রাফটা পড়লা, কারণ ইন্ট্রোডাকশনের লাস্ট প্যারাগ্রাফে সবকিছু বলা থাকে। তারপরে যে তুমি হচ্ছে ওই ম্যাটেরিয়ালস এন্ড মেথড যে পোর্শনটা আছে, এটুকু পড়লে তোমার হয়ে যাচ্ছে। রেজাল্ট ডিসকাশন তোমার আপাতত পড়ার কোনো প্রয়োজন নাই। কারণ ওই বেচারা পড়ছে, সে গ্রাফ প্লট করছে, ওই গ্রাফ করে তোমার কি লাভ আছে? ওই গ্রাফ করে তোমার তো কোনো কাজে আসবে না আলটিমেটলি। যদি তুমি ডেপথে ঢুকতে চাও সেটা আলাদা হিসাব, কিন্তু সব পেপার থেকে এইটা পড়ার দরকার নেই। তার মানে তোমার সময়টা, তোমার যদি ইচ্ছা থাকে, তোমাকে ওই জায়গাটাতে ফিক্সড করে ধরে রেখে দিতে হবে যে আমাকে এই অংশটুকু পড়তে হবে। আর প্রিন্ট করলে থাকলে তো সুবিধা হচ্ছে যে কি, সামনে থাকলে তোমাকে পড়তে ইচ্ছা করবে। বিশেষ করে বা বা যদি বলা হয় যে তোমার হচ্ছে যে ফেসবুক বা যে বিভিন্ন যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো, যে যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে তোমাকে এড়াই যেতে হবে। যে না, ঠিক আছে, যে আমরা এই জায়গাগুলো বাদ দিলাম, আমরা এই কাজটা আর কি নেগলেক্ট করবো। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাকে আসলে সাস্টেনেবল হইতে চিন্তা করতে হবে, তাহলে তুমি আলটিমেটলি টাইম ম্যানেজমেন্ট করতে পারবে। ঠিক আছে, বাকি যারা আছে তারা। ভাইয়া টাইম নিয়ে আসলে খুব একটা সমস্যা হবে না, জব করলেও মানে পর্যাপ্ত স্পেস আছে কাজ করার মতো, সময়ের উপর খুব একটা প্রভাব পড়বে না সরকার। হ্যালো, কে মনে হয় একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, বলো।
না না ভাইয়া, প্রশ্ন করতেছিলাম না ভাই, আপনি জিজ্ঞেস করছিলেন যে বাজেটের টাইমের বিষয়ে কোনো কথা আছে কিনা, এরকম একটা কোনো কিছু। তো বললাম যে ওই ক্ষেত্রে আসলে সময় নিয়ে খুব একটা সমস্যা হবে না, জব করলেও পর্যাপ্ত স্পেস আছে, সকালে বা রাত্রে পর্যাপ্ত সময় থাকে। হ্যাঁ, না ওটা হচ্ছে বললাম। আর আমাদের মোটামুটি যেটা আছে আপাতত, আমাদের যে ধর্মের ক্লাসগুলো যে রেগুলার চলে, প্রত্যেকেরই সময় হচ্ছে দেখা যাচ্ছে যে শুক্রবার আমাদের একটা টাইম আর কি মোটামুটি ফিক্স করা আছে, যে শুক্রবার হচ্ছে বাংলাদেশ সময় ধরো 7টা থেকে রাত হচ্ছে 9টা, আর আমার এখানে তখন বাজে 9টা থেকে রাত 11টা আর কি। ঠিক আছে। তো এটুকু দিয়ে আপাতত মনে করে যে আমাদের এখানে চলতেছে, সবাই মোটামুটি কাজ করতেছে, প্লাস যতটুকু পারতেছে। কিন্তু একটা জিনিস হচ্ছে কি, আমার যেটা টার্গেট হচ্ছে, কেউ যদি জয়েন করো আসলে, ঠিক আছে, তাহলে তোমাকে টার্গেট থাকতে হবে যে আসলে আমি কাজটা শেষ করবো। ঠিক আছে, কারণ জিনিসটা হচ্ছে কি, ধরো মনে করো তুমি জানো যে তুমি থাকবা না কিছু না, ধরো আমিও তোমার পিছনে সময় দিলাম, দিন শেষে কোনো পাবলিকেশন হইলো না, কিছুই হইলো না, দিন শেষে তোমারও সময় তুমি নষ্ট করলা, আমারও আমি সময় নষ্ট করলাম। তো হুদাই এটা মনে করো একটা লস প্রজেক্ট করে ফেলি, আমার কাছে এটা মনে হয়। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। ভাইয়া এই মোটামুটি টোটাল কত টাইম লাগতে পারে যদি ঠিকঠাক মতো কাজ করি? এটা খুবই একটা মিলিয়ন ডলার একটা কোশ্চেন। ঠিক আছে, তোমার হচ্ছে এখন তোমার কতটুকু কাজের এফিসিয়েন্সি আছে কি না আছে এটা তো আমি বলতে পারবো না। ঠিক আছে, এখন আমি যদি আমার নিজের ব্যক্তিগত কথা বলি, যে আমার নিজের কিছু সাইডে আমার নিজের সময় লাগছে। ঠিক আছে, কারণ আমি শুরুর দিকে আমি বুঝতেই পারতেছিলাম না। ঠিক আছে, প্লাস কিছু জিনিস আছে নিজেই ব্যক্তিগত ভাবে, ওই যে একটা জিনিস আছে যে ধরো তোমার বাইরের প্রফেসর যে আছে, তার কাছ থেকে তুমি আসলে, তোমাকে বলবে কিন্তু তারপরে তুমি সব প্রশ্ন কিন্তু তাকে যে জিজ্ঞাসা করতে পারবে। ঠিক আছে, তখন তোমাকে কাছে প্রশ্ন করতে, তুমি তো তাহলে কিছুই জানো না, যদি বলে বসে, যদি বলবে না। ঠিক আছে, তো এই জায়গাগুলোতে তুমি যতটা তোমার দ্রুততার সাথে তুমি বোঝায় ফেলতে পারবা। ধরো আমার, তবে আমার যেটা মনে হয় যে কেউ যদি সবকিছু মোটামুটি দেয়, সে হচ্ছে হয়তোবা ধরো 3-4 মাসের ভিতরে মোটামুটি একটা টপিক যদি কেউ ধরে, তাহলে মোটামুটি তার টপিকটাকে শেষ করা পসিবল হয়। ঠিক আছে, যদি একটা টার্গেট যদি Q1 জার্নাল মোটামুটি রাখে, Q1 টার্গেট রাখলে দেখা যাচ্ছে যে তোমার ছোটখাটো একটা আর কি বের হবে। ঠিক আছে, ছোটখাটো অ্যাটলিস্ট Q2 তোমার বের হবে। কিন্তু যদি তোমার মনে করো টার্গেটই থাকে ছোট, তাহলে ধরো যদি তোমার এখন কারো যদি টার্গেট থাকে একটা কনফারেন্স পেপার, যেহেতু তোমরা পাস করে ফেলছো, তোমরা জানো কনফারেন্স পেপারে কিন্তু কিছুই থাকে না। কনফারেন্স পেপারের সাইজ লিমিটই করা আছে তোমার 8 পেজ। তো 8 পেজের ভিতরে শেষ পেজ হচ্ছে রেফারেন্স, ফার্স্ট পেজে থাকে অ্যাবস্ট্রাক্ট আর ইন্ট্রোডাকশন, চলে গেল পরের পেজে কিছু থাকলো, গ্রাফটা দেখলো, শেষ। মানে 4-5 পেজের মধ্যে কিন্তু তোমার ওটা লেখার কোনো বিষয়ই না। ঠিক আছে, তুমি এটা এক্সপেরিমেন্ট করলে, এক্সপেরিমেন্ট করে ছোটখাটো ভাবে রিপ্রেজেন্ট করে ফেললা। কিন্তু তুমি যদি জার্নাল যখন টার্গেট করবো, তখন কিন্তু তোমাকে অনেক পরিশ্রম করে ডেটা এক্সট্রাকশন করা, প্লাস হচ্ছে তুমি কত দ্রুত বা তাড়াতাড়ি ডেটা এক্সট্রাক্ট করতে পারতেছো, সেটা আবার কত দ্রুত পেপার পড়তে পারতেছো, সেটা একটা ফ্যাক্ট। ঠিক আছে, এখন তোমাদের আর দুইজনকে একটা প্রশ্ন আছে যে তোমরা লাস্ট হচ্ছে পেপার, রিসার্চ পেপার পড়ছো কবে বলো তো? আমি 24-এর মাঝামাঝি সময়। তাহলে অনেক আগে। জাহিদ, তুমি? আমি লাস্ট ইয়ারে যখন ব্যাচেলর শেষ হয়েছে তখনই হবে। এরপর আর পড়া নাই? না, এরপরে ওইরকম পড়া হয় নাই। তো রিসেন্টলি একটা পেপার একটু দেখতেছিলাম ভাইয়া, ওই যে আপনার গ্রাউন্ড মোশন নিয়ে কাজ করে আর্টকোর্সের একটা পেপার দেখতেছিলাম, যে আসলে ওরা কিভাবে কাজ করে, ওটা ওই সিমুলেশন বেসড একটা স্টাডি। আচ্ছা, বুঝছি। আচ্ছা, না তো এখন যেটা হচ্ছে যে, তো এখন পড়ার অভ্যাসটা হচ্ছে জরুরি। ঠিক আছে, ধরো এটা তোর গল্প উপন্যাসের বই না বা কমিক্স বই না, কমিক্স বই পড়তে যেমন মজা লাগে, এটা পড়ে এটা মজা পাওয়া যায় না। তো এখন তুমি যতটা দ্রুত ভাবে তোমার কাছে পড়তে, পড়ার ভালো লাগাটা নিয়ে আসতে পারবা, তত তোমার কাজ দেখবে যে বেশি ইজি হয়ে যাবে। তো এই জন্য আমার কাছে যে মনে হয়, প্রত্যেকের প্রতিদিনে টার্গেট রাখা হচ্ছে যে আজকে আমি যে করেই হোক প্রথমে আগে 1 ঘন্টা আমি পড়বই। কিভাবে বলবো, আমি জাস্ট আগে দেখবো কি হয়েছে না হয়েছে। এভাবে করতে 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 একসময় দেখা যাবে যে প্রতিদিন নিউজ প্রিন্ট পড়ার মতন পড়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, যে অ্যাটলিস্ট তখন তুমি দেখতেই পাবা যে অ্যাবস্ট্রাক্টের কোন লাইনটা পড়লেই হচ্ছে, পুরো অ্যাবস্ট্রাক্টটা পড়ার দরকার নাই। কিন্তু 2 বা 3 লাইন পড়লেই তুমি বুঝতে পারতেছো কাজটা কোথায় কি হয়েছে না হয়েছে। ঠিক আছে, আর ওই যেটা বললাম যে আমাদের এখানে টার্গেট হচ্ছে মোটামুটি প্রত্যেকের পেয়ারের সাথে আছে। ঠিক আছে, আহ এখন মনে হয় এই এই প্রমা, তোমার পরে কি, তোমার সে জোড়া কোথায়? আহ, ভাইয়া ও মনে হয় ওর হচ্ছে একটু প্রবলেম চলতেছে, ওর বাবা অনেক ক্রিটিক্যাল ভাবে অসুস্থ, মানে কিডনি অপারেশন করা লাগছে সুব্রতর আর কি। তো আচ্ছা এখন আচ্ছা। ও মনে হয় জয়েন হইতে পারবে না। তো আমি আরেকটা ফ্রেন্ডের সাথে কথা হয়েছে, ও হচ্ছে জয়েন হইতে পারে। তো আমি হচ্ছে এইবার হচ্ছে শুরু করব।
আমার প্রি ডিফেন্স ছিল, সবকিছু মিলে হচ্ছে আমি অনেক করতে পারিনি। এবার হচ্ছে আচ্ছা, প্রি ডিফেন্স যেহেতু দিয়ে ফেলছো, প্রি ডিফেন্স আমরা একটু আলাপই করি। প্রি ডিফেন্স কিসের উপর দিছো? ভাইয়া এটা নিয়ে কথা বলতাম আপনার সাথে, যে আপনি যে গ্লাস পাউডারের কথা বলছেন এটা মেবি সয়েল স্টেবিলাইজেশন নিয়ে কিছু একটা, মানে সয়েল স্টেবিলাইজেশন শুধু সিমেন্টটা হবে। আমি শুরু থেকে বলে দিই, আমাদের এখানে সয়েল নিয়ে আমরা কোনো কাজই করতেছি না। আচ্ছা আচ্ছা ভাইয়া, তাহলে আমার প্রি ডিফেন্সের টপিক ছিল হচ্ছে কম্পারেটিভ স্টাডি অন সয়েল স্টেবিলাইজেশন ফর সাস্টেনেবল ইনফ্রাস্ট্রাকচার উইথ ন্যাশনাল অ্যাডিটিভস এন্ড লাইম। মানে হচ্ছে আচ্ছা, আমরা এখানে সয়েলকে কিভাবে ন্যাচারাল অ্যাডিটিভস দিয়ে হচ্ছে স্টাবিলাইজ করা যায় সেটা নিয়ে কাজ করছি। সিমেন্টটা হচ্ছে আমরা এখানে ব্যবহার করব না, এখানে হচ্ছে আমরা লাইম আর হচ্ছে যেমন রাইস ফ্রুটস, তারপর হচ্ছে ভুট্টার যে খোসাটা আছে, তারপর হচ্ছে মানে যত অ্যাডিটিভস গুলো ইউজ করা যায় সেগুলো দিয়ে হচ্ছে একটা দেখবো যে এটার মানে ইউসিএস টেস্টটা করেছিলাম, যে ওটা হচ্ছে হুম, কম্পারেটিভ, মানে কম্পেয়ার করব যে কোনটার আসলে বেশি বেশি বা কোনটার হচ্ছে কম, বা মানে একটু আমরা মেইন উদ্দেশ্য হচ্ছে সিমেন্টটার যে হচ্ছে ব্যবহার সেটা কি কমানো যায় কিনা, কারণ সিমেন্টটা তো ব্যবহারের পর একটা মানে অনেক অ্যামাউন্টের একটা দেখা যায় ওয়েস্ট ম্যাটেরিয়ালস তৈরি হয় যখন এটা হচ্ছে হুম, হুম, হুম। এই হয়ে যায়, ওইটা যদি কিছুটা অংশে মানে কমাতে পারি। যেমন আপনি একটা উদাহরণ দিয়েছিলেন যে আম, আগেকার দিনে তো সিমেন্ট থাকতো না, তো এই পার্সপেক্টিভে আমরা আগাচ্ছিলাম যে আগেকার দিনে তো আর হচ্ছে সিমেন্ট বা হচ্ছে এত মডার্ন টেকনোলজি ছিল না, কিন্তু তখনকার যে স্ট্রাকচার গুলা ছিল ওগুলা কিন্তু অনেক বেশি হচ্ছে মানে স্টেবল, বলতে গেলে আমাদের বর্তমান ইসের থেকে অনেক বেশি স্টেবল। তো এই যে যে এই জায়গাটা থেকে যদি আমরা একটু কাজ করতে পারি, মানে ইকো ফ্রেন্ডলি দিকটা একটু চিন্তা করে এইসব করতেছি। তো আপনি একটা গ্লাস পাউডারের কথা বলছেন, তো আমি ভাবতেছিলাম যে গ্লাস পাউডার ওইখানে আর তাহলে আমাদের প্রিফারেড অ্যাডও করে দিই। গ্লাস পাউডার অ্যাড করতে পারো, কিন্তু তোমাকে দেখতে হবে যে ওইটার প্রপার্টির সাথে আবার এটা মিশতেছে কিনা, এটা একটা ফ্যাক্ট আছে। ঠিক আছে, হ্যাঁ তোমরা যে হ্যাঁ। শুরুতে বললা যে এই যে দেখো তুমি, তো আমার কথা হচ্ছে তোমাদের প্রি ডিফেন্স এর আগে কি তোমাদের কোনো রিসার্চ প্রপোজাল বানানো লাগছিল? আমাদের তো হ্যাঁ প্রেজেন্টেশন বানানো তো ছিল, আরেকটা হচ্ছে বইয়ের মতো ছিল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে হ্যাঁ। ওখানে কি কি পার্ট ছিল? ফার্স্টে তো ফার্স্টে হচ্ছে মেনলি ছিল হচ্ছে ম্যাথোডোলজি, অবজেক্টিভস ম্যাথোডোলজি, সরি ইন্ট্রোডাকশন, অবজেক্টিভ ম্যাথোডোলজি, তারপর হচ্ছে লিটারেচার রিভিউ, এতটুকু। আর হচ্ছে মানে কি করছি আর হচ্ছে কি সামনে করব, ওয়ার্ক আচ্ছা হ্যাজ বিন আচ্ছা, ডান। হ্যাঁ, এখানে একটা ভালোটা আমি একটা মনে আসছে। আরেকটা জিনিস আছে আমাদের রিসার্চ প্রপোজালের একটা পার্ট হচ্ছে হাইপোথেটিক্যাল রেজাল্ট বা হাইপোথিসিস। হাইপোথিসিসটা হচ্ছে কি, আমি এখনো কাজ করি নাই, কিন্তু আমি শুরুতে একটা আইডিয়া আমার মাথায় আসছে না যে আমি কাজটা করতেছি, এটার আউটপুট কি আসতে পারে, সেই জায়গাটাকে বলা হয় হাইপোথিসিস। ঠিক আছে, তোমরা কেউ যদি দেশের বাইরে যখন অ্যাপ্লাই করতে যাবা, তোমার শুরুতেই বলবে যে অ্যাপ্লিকেশনের সময় তোমাকে একটা রিসার্চ প্রপোজাল রেডি করা লাগবে। ঠিক আছে, এখন তুমি রিসার্চ প্রপোজালের কি কি পার্ট আছে তুমি যদি নাই জানো, তুমি অ্যাপ্লিকেশনই আগাইতে পারবে না। ঠিক আছে, এখন এখানে যেটা ফ্যাক্ট আছে যে ইউএস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশনে ওদের লাগে না, কিন্তু তুমি যখন প্রফেসরকে মেইল করতেছো তখন অনেক সময় উনি বলে যে ঠিক আছে তুমি এটার উপর একটা রিসার্চ প্রপোজাল লিখে আমাকে পাঠাও। ঠিক আছে, তো এখন এই আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ মনে করে যে রিসার্চ প্রপোজাল কি জিনিস, সেটাই তো আমি জানি না, হ্যাঁ, আমরা বানাবো কিভাবে। আর মালয়েশিয়াতে তো তোমার অ্যাপ্লিকেশন করার সময়তেই দেখা যাচ্ছে যে আমাকে রিসার্চ প্রপোজাল আপলোড করে দিতে হবে, যদিও এটা ফাইনাল হবে না, কিন্তু তাও তারা এক্সপেক্ট করে যে কিছু একটা ওভারভিউ এখানে থাকবে। পিএইচডি অ্যাপ্লিকেশনের সময় তো এটা তোমার একটা ম্যান্ডেটরি একটা জিনিস, রিসার্চ প্রপোজাল ছাড়া তোমার অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না। ঠিক আছে, তো ও যে কথাগুলো বললো, তো ওই যে যে ও কিন্তু ভিতরে ভিতরে কিন্তু প্রবলেম স্টেটমেন্টের কথাও কিন্তু বলছে, আবার যে গ্যাপের কথাটাও বলছে। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে যে তোমার এটা হচ্ছে রিভিউ করার জন্য কতগুলো পেপার পড়ছো? ভাইয়া 10টা না 15টার মতো পড়েছিলাম, আচ্ছা, কিন্তু 10টা থেকে। আমরা যে রিলেটেড, হ্যাঁ ম্যাক্সিমামই হচ্ছে ক্লে, মানে মানে আমরা যে ইসে চাচ্ছিলাম সেই সে ওই রকম পেপার পাইনি, কিন্তু পাশাপাশি অনেকগুলা পেজ যেমন কয়লার ইউজ, তারপর হচ্ছে এমআইসিপি, এই টাইপের গুলা অনেক বেশি ছিল। ওকে ওকে ওকে, না তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে তোমরা তাহলে 10টা থেকে কি এখন তোমরা দেখতে পাইছো যে এই কাজগুলো হয় নাই, এর আগে হয় নাই, এটা কি শিওর?
মানে আমরা তো কম্পারেটিভ স্টাডিটা করতেছি, তো ওইখানে হচ্ছে অনেক শুধু যে আমরা যেগুলো ইউজ করতেছি সেগুলাও ছিল, প্লাস আমরা যেরকম চাচ্ছি ইকো ফ্রেন্ডলি, হ্যাঁ ওখানে সিমেন্টটাও ইউজ করছে, প্লাস তার সাথে অ্যাডিটিভস হিসেবে হচ্ছে রাইস ইউজ, তারপরে এগুলো হচ্ছে ইউজ করছে। তো আমরা ফার্স্টে চেষ্টা করছিলাম শুধু যে মাটির সাথেই এটা করা যায় কিনা, কিন্তু পরে যে এখন দেখতেছি না, মাটির সাথে তো পুরোপুরি করা যাবে না, কিছু পার্সেন্টেজ হচ্ছে ওটা দিতে পারবো, আর কিছু পার্সেন্টেজ সিমেন্ট হচ্ছে থাকতে হবে, মানে সিমেন্টের ইউজ কমাতে যাবো, কিন্তু একবারে নাই করে দেওয়া মানে কষ্ট। আবার হচ্ছে দেখা যায় যে ধানের তুষ বা তবে এইসবের দামও তবে হচ্ছে বেশি সিমেন্ট ইউজ পড়ে করে যায়। তোমরা কি করতে পারো, ওই যে ডেমোলিশ কংক্রিট ইউজ করতে পারো। হ্যাঁ ভাইয়া, কিন্তু করতে পারি, কিন্তু আমাদের তো ওই যে মূল উদ্দেশ্য যে ওই যে ইকো ফ্রেন্ডলি ভাবতেছিলাম ওইটার দিকে ফোকাস হ্যাঁ, তো করার। ডেমোলিশ কংক্রিট ইউজ করা অবশ্যই ইকো ফ্রেন্ডলি না। ও ডেমোলিশ কংক্রিট হ্যাঁ, এমনিতে নষ্ট এটাও হয়ে করা যায়। যাচ্ছে, নতুন সিমেন্ট ইউজ করার থেকে তো এটা ইউজ করাটা আরো ভালো। হুম। হ্যাঁ সিমেন্ট ইউজ ভাইয়া, করা তাহলে আবার হচ্ছে সিমেন্ট ইউজ করার থেকে অন্তত এটা ভালো, এটা তো ধ্বংসস্তূপ থেকে যে পড়ে থাকতেছে সেগুলা ইউজ করা যেতে পারে। বা পাশাপাশি হচ্ছে মানে বুঝছি তোমরা আসলে সবাই যেটা একটা একটা নিয়ে করছে, তোমরা তো আসলে সবগুলোকে কম্বাইন মিশে একটা করে দিলাম। না ঠিক আছে, হ্যাঁ ভাই। অতটুকু হলে ঠিক আছে, কারণ আন্ডারগ্রাজুয়েট অতটা আসলে নোভেলটি তো দেখা হয় না। কিন্তু মাস্টার্স বা পিএইচডি এর ক্ষেত্রে তোমার যদি নোভেলটি, কাজের কোনো নোভেলটি না থাকে, তুমি যদি এটা ব্যাখ্যা করতে না পারো, তোমার ডিগ্রি নাই হয়ে যাবে, তুমি ডিগ্রি পাবা না। ঠিক আছে, তো তার মানে হচ্ছে দেখা যাচ্ছে এই জিনিসগুলো এখানে খুবই সেন্সিটিভ আকারে ধরা হয়। ঠিক আছে, তো এইটাই না হচ্ছে ভাইয়া, এটাও ভালোভাবে করতে চাচ্ছিলাম, যাতে হচ্ছে মানে মোটামুটি একটু ভালো ইসে যায়, এরকম ভাবেই করতে চাচ্ছিলাম। তবে আমার যেটা হচ্ছে কি, সয়েলের ক্ষেত্রে যে জিনিসগুলো আমি দেখছি, সয়েলের ক্ষেত্রে যে ম্যাক্সিমাম যে কাজগুলো হয়, সেই কাজগুলো আসলে আমাদের দেশে হয়ই না। আলটিমেটলি দেশের বাইরে সয়েল নিয়ে যে কাজগুলো করে, আমাদের দেশে ম্যাক্সিমাম সবাই স্টাবলাইজেশনেই যায়, কারণ ওদের সব থেকে মিশানো প্লাস সহজ হয়, তো এজন্য ওই কাজটাই বেশি হয় হ্যাঁ। আমার দেখা আর কি। ঠিক আছে, আমি তো তোমার জিওটেকনিক্যাল এক সময় ঘাটাঘাটি করছিলাম, তো তখন দেখছিলাম যে ম্যাক্সিমাম যে অনেকে যে কাজগুলো করে, ওই কাজগুলো আসলে আমাদের মাথার উপর দিয়ে দেয়, আমরা বুঝিও না, কিছুই জানি না, ঝামেলা আছে। আবার ধরো সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে স্ট্রাকচারের ফিল্ডে যে সব থেকে বেশি অ্যানালাইটিক্যাল যে কাজগুলো হয়েছে, সেই কাজগুলো ম্যাক্সিমাম করছে তোমার চাইনিজ পার্সনরা করছে, ওগুলো অন্যান্য দেশের আর কেউ ধরতেও পারে না। হুম। হুম। এটা আসলে দেখা যাচ্ছে যে দেখতে গেলে দেখবে ওরা কাজ করছে, বেশি হার্ডওয়ার্ক হলেও সেরা কাজ করছে, বাকি আর কোথাও এই কাজ হয়ই নাই। ঠিক আছে, হুম। যদি এটা মানে ম্যানিপুলেট করার কাজে চাইনিজরাই বেশি ওস্তাদ, ওরাই সব থেকে বেশি ওর এটা ম্যানিপুলেট করে, রিট্রাকশনের হারও ওদের বেশি। ঠিক আছে, তো এরকমই আর কি। তো দেখা যাচ্ছে যে এই জন্য আর কি, তো আমরা এখানে যেন টার্গেট যেটা আছে, যে হচ্ছে প্রত্যেকটাতেই হচ্ছে দুইজন দুইজন করে গ্রুপ করে দেওয়া, প্লাস হচ্ছে কারো মাথায় যদি কোনো আইডিয়া থাকে, সেই আইডিয়া অনুসারে কাজ করে যাবে। ঠিক আছে, আমরা পাশাপাশি ধরো একটা গাইডলাইন দিয়ে দেওয়া। ঠিক আছে, মানে মূলত একটা জিনিস হচ্ছে কি, ধরো তুমি একটা জিনিস গল্প করার মতন, ধরো আমি একটা মাথায় চিন্তা করি, আমি একটা জিনিস একটা চিন্তা করলাম, ধরো আমি এখানে যে কাজটা করতেছি, এখন আমি যদি কারোর সাথে যে শেয়ারই করতে না পারলাম আসলে আমার কাজটা কি হচ্ছে কি না হচ্ছে, বা আমার এই কাজটাতে ভুল হবে, ভুল যে ধরবে, এই ধরার মতনই মানুষটা আমি পাচ্ছি না, তাহলে কিন্তু কাজ আমার আগাবে না। আমি ছোটখাটো বিষয় পাইলে সুপারভাইজারকে মেসেজ দিলাম যে ঠিক আছে আমি তোমার সাথে মিটিং করতে যাচ্ছি। ঠিক আছে, তারপরে যে তারা মিটিং করলে তারপরে দেখা যায় হচ্ছে যে ঠিক আছে আমি তার সাথে বর্ণনা করলাম। আবার এক সময় একদিনকে এমন একটা বিষয় হলো যে উনি একভাবে চিন্তা করছে, আমার সাথে গল্প করার পরে দেখা যাচ্ছে যে টোটাল ওনার কনসেপ্ট, ওনার নিজের কনসেপ্টও চেঞ্জ হয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে উনি উনি নিজে জিনিসটাই হচ্ছে রংলি জানতো, আমার আইডিয়াটা তখন ঠিক হয়েছে। আমি কোন থেকে আমি পেপার পড়ছি বলে জানছি আর কি, আমি নিজেও জানতাম না। ঠিক আছে, তো তার মানে হচ্ছে জিনিসটা হচ্ছে আমি ওনাকে একটা ওনার আইডিয়া দিয়ে এটা আমি অ্যাকসেপ্ট করছি। এখন আমাদের দেশে আবার একটা পার্সপেক্টিভের সমস্যা হচ্ছে, তুমি যদি কোনো কারণে তোমার সুপারভাইজারের ভুল ধরতে যাও, তাহলে তুমি কিছুই জানো না, তারা এটা কোনোভাবে অ্যাকসেপ্টই করতে চাবে না যে না আসলে যে তুমি বেশি জানো। তো আমার কথা হচ্ছে যে কি, সুপারভাইজারের সাথে আমার পার্থক্য কি থাকবে, তার থেকে আমার নলেজ বেশি থাকতে পারে, কিন্তু তার থেকে আমার অভিজ্ঞতা বেশি না। কারণ সে যেহেতু কাজ করছে, এতগুলো স্টুডেন্ট ডিল করছে, অনেক এক্সপেরিমেন্টের সাথে ছিল, তার অভিজ্ঞতা বেশি আছে। কিন্তু জ্ঞানের দিক থেকে আমি তার থেকে আগে থাকতেই পারি। ইভেন তোমরাও যারা আছো, তোমাদের জ্ঞান আমার থেকে বেশি থাকতেই পারে। আবার যেহেতু আমাদের এখানে প্ল্যাটফর্ম ভিন্ন, তোমাদের অভিজ্ঞতা কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি আছে, যেমন প্রফেশনাল অভিজ্ঞতা হয়তো বা দেখা যাবে অনেকের জাহিদের হয়তো বা আমার থেকে বেশি আছে, ওরা হয়তো বা প্রফেশনাল ফিল্ডে যেহেতু অনেক প্রজেক্টে কাজ করে ফেলছে, ওরা অনেক বিষয় আমাদের থেকে বেশি জানতে পারে। ঠিক আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে আমরাও কম জানতে পারি। তো এই জন্য একটা জিনিস হচ্ছে কি,
প্রত্যেকের আইডিয়া শেয়ার করে। তো আমাদের টার্গেট হচ্ছে দুইজন দুজন করে গ্রুপ করে দেওয়া। তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে প্রত্যেকের কাজটা এখানে আমাদেরকে নিয়ে আসতে, তাদের মাথায় যদি কোনো টপিক থাকে তাহলে সেই টপিক অনুযায়ী কাজ করা যায়, না হলে আমরা আলোচনা সাপেক্ষে আমরা একটা টপিক ফিক্স করে মোটামুটি একটা ধরে যে আমরা ঠিক আছে আমরা কি কাজ করতে পারি, আমাদের এইভাবে আগায় যাওয়ার একটা প্ল্যান আছে। বুঝছো জিনিসটা সবাই? জি জি। ভাই, বুঝতে পেরেছি। তো এই হচ্ছে বিষয় আর কি ছিল। তো এখন এইগুলা দিয়ে এইগুলো মোটামুটি একটা আমাদের ধরো একটা যে একটা ওভারভিউ, তো এই ওভারভিউ থেকে যদি ধরো সাথে থাকতে চাও তাহলে আমাদের সাথে আর কি জয়েন্ট করতে পারো আর কি। ঠিক আছে, ওইটার বিষয়ে অথবা ওই তোমাদেরকে যেখানে অ্যাড করছিল ওখানে ওদের সাথে আলাপ করে ওরা ভালো বলতে পারবে। ঠিক আছে, আর আমাদের মোটামুটি যেটাতে দেখলাম যে আমাদের কনভিনিয়েন্ট একটা টাইম মোটামুটি ফিক্স করা আছে, বাকিটা এখন যারা আসো তাদের ইচ্ছা। ঠিক আছে, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে যারাই থাকবে তাদেরকে ভাই রেগুলার থাকতে হবে, না হলে ভাই তোমার থাকা দরকারই নেই। কারণ শুধু শুধু সময় নষ্ট করার কারণে মনে হয় মানে প্রত্যেকেরই টাইম লস, প্রত্যেকেরই আইডিয়াটাও লস, চিন্তা ভাবনা সবকিছু শেয়ার করারই লস। ধরো এখন এইখানে ওই ওয়েবিনারে যদি আমরা একটা ধরো সিভিল বাদ দিলাম, আমরা ধরো একটা যদি ধরো কি বলবো, ধরো কেউ দর্শনে কাজ করতেছে, ঠিক আছে, সেইরকম একটা পার্সনের আইনে যদি আমরা এখানে গল্প বলি, তারে বলা না বলা সেম, আমরা পুরো সময়টাই বৃথা। তো ঠিক সেরকম তো থেকে যদি কাজই না করলাম, ঠিক আছে, তাহলে আমি মনে করি যে শুধু শুধু জয়েন হওয়ার কোনো মানে নেই। বুঝছো জিনিসটা সবাই? জি। বুঝতে পেরেছি। এই আর কি। তো আর কারো যদি কোনো কোয়েরি থাকে বলতে পারো, না হলে আর কি আমরা মোটামুটি শেষ করবো আর কি। ভাই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। ভাই ওই আপনি রিসার্চ এখন বই এখন থেকে যে পড়ার বিষয়টা আসলে বললেন, এখন দেখা যাচ্ছে আমার কোর হচ্ছে আসলে স্ট্রাকচার নিয়ে। হ্যাঁ সেক্ষেত্রে আসলে স্ট্রাকচার তো বৃহৎ জায়গা, তা ওইখান থেকে যদি আরেকটু ছোট করে আমি একটু সেসমেন্ট নিয়ে কাজ করতে আমার একটু স্বাচ্ছন্দ্য বোধ করি হয়তো। হুম। এখন ওই টাইপের আসলে যতক্ষণ পর্যন্ত আমরা কোনো টপিক ফিক্স না করি আসলে, তাহলে কোন টাইপের তখন আমরা আসলে বইগুলো পড়বো, আর টপিক ফিক্স না। আচ্ছা, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন তুমি যেহেতু বুঝবা, আমি নিজে কিন্তু কাজ করতেছি অ্যানালাইসিস এর উপরে। আমি যেমন কাজ করতেছি ধরো যে তোমার ইন হাউস আর কি করশন নিয়ে কাজ করতেছি। ধরো একটা জিনিস এটা করশন ঘটানোর পরে ওইটাতে কি কি ইন্ট্রোডিউস করা হবে বা ওইটার ফ্লেক্সুরাল ক্যাপাসিটি কি কি দাঁড়াচ্ছে, প্লাস স্পিড ডেপ প্লাস আদার্স আরো অনেক জিনিস আছে, সেগুলো নিয়ে আর কি অ্যানালাইসিস করে ফাইনালি সিমুলেশন পর্যায়ে আর কি যাওয়া। ঠিক আছে, তো এখন এইখানে যে বিষয়টা আছে, তুমি ছোটখাটো একটা তোমার একটা জগৎ তো তুমি চিন্তা ভাবনা করতে পারো যে না ঠিক আছে আমি এইটা তবে চিন্তা করতে পারি বা এটাতে আমি কাজ করব। ঠিক আছে, এখন এই টপিকটা সিলেকশন করার জন্য তোমাকেই অ্যাটেম্প নিতে হবে। যে আচ্ছা ঠিক আছে, এখন ভাস্ট এরিয়াতে তুমি এখন চিন্তা করলা যে কোন কাজটা সহজ হইতে পারে বা আমি ভালো বুঝতে পারি। হ্যাঁ, তোমার কাছে যদি মনে হয় যে তুমি করশন নিয়ে কাজ করো, তুমি চাইলেও করতে পারো। এখানে তুমি তো অনেক ফিল্ড আছে। ইভেন আমি নিজে আমাদের একটা গ্রুপ ওরা করশন নিয়ে কাজ করতেছে আরসিসি বিমের উপরে। তো আমার একটা কথা হচ্ছে যে এই করশন নিয়ে যদি আমি দুটো পিএইচডি করেও ফেলি, তাও আসলে এই ফিল্ডের কাজ শেষ হবে, এই ফিল্ডে এত কাজ করা পসিবল। বুঝছো জিনিসটা? তো এই জন্য জি ভাই, আসলে বুঝতে পেরেছি। যেটাতে সহজ হয় বা তোমার কাছে আইডিয়াটা জেনারেট করতে সুবিধা হয়, ঠিক আছে। তবে আমাকে যদি বলো দেশের বাইরে আসলে আসার সুযোগ কোনটাতে বেশি, আমি যেটা দেখতেছি যে তোমার হচ্ছে ম্যাটেরিয়ালস ফিল্ডেই হচ্ছে তোমার ফান্ডিং এর পরিমাণটা আসলে বেশি। ঠিক আছে, কারণ এই ফিল্ডেই দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম মানুষ কাজ করে কি কারণে, কারণ এই ফিল্ডে আসলে কাজ করাটা ইজিয়েস্ট, এবং এই ফিল্ডে কাজ করে পাবলিকেশনও দ্রুত করা যায়। কিন্তু স্ট্রাকচার ফিল্ডে কিন্তু তোমার পাবলিকেশন করতে সময় লাগে। এটা একটা বড় একটা ফ্যাক্টর আছে এখানে। কারণ সবকিছু করে প্লাস ধরো মনে করো যে স্যাম্পল কালেকশন করে প্লাস সবকিছু করে, ধরো যারা ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করতেছে, কেউ যদি সিমেন্ট নিয়ে কাজ করে শুধু, তাহলে দেখা যাবে যে এক বস্তা সিমেন্ট নিয়ে তার কাজ শেষ হয়ে যায়। তার এক বস্তা বা দুই বস্তা একটা সিমেন্ট কাজ দিয়ে কাজ তার মাস্টার্স লেভেল শেষ হয়ে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে কেউ যদি স্ট্রাকচার, তারা ধরো রেইনফোর্সমেন্ট এটা সেটা হাবি জাবি বহুত কিছু তাকে নানান হিসাব করতে হচ্ছে। এই জন্য দেখা যাচ্ছে ওই বিষয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে তারা এই ফিল্ডটাকে অনেক সময় নেগলেক্ট করতেছে। তারপরে এমন না যে কাজ করতেছে না, কাজ করতেছে। ঠিক আছে, তো আমার যে মনে হয় যেগুলো শুনে প্রত্যেকে একটা করে টপিক আগে দেখতে পারো। ঠিক আছে, দেখে এরপরে হচ্ছে আমাদের পরবর্তীতে আমাদের রেগুলার এমনিতে ক্লাস থাকে হচ্ছে তোমার হচ্ছে প্রতি শুক্রবারে 7টা থেকে যে 9টা। তো প্রত্যেকের টপিক ওই সময় আনতে পারলে তখন আমরা চিন্তা ভাবনা করে দেখতে পারি যে হাইপোথিসিসটা, আমি তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবো, তুমি যেটা চিন্তা করতেছো কি হইতে পারে, কেন আসতে পারে, সবকিছু যদি স্যাটিসফাই করে তখন আমরা চিন্তা করতে পারি যে না ঠিক আছে তাহলে আমরা এই ফিল্ডে আমরা কাজ আগাইতে পারি আর কি। ঠিক আছে।
বুঝতে পেরেছি ভাইয়া। আর আমি একটা বিষয় যে ভাইয়া ওই যে গ্রুপটা করে দেওয়ার যে একটা বিষয় থাকে, যেমন দুইজন করে গ্রুপ করে দেওয়া, এটা কি হ্যাঁ, ভাই আপনাদের আপনাদের পক্ষ থেকে আসলে এটা গ্রুপটা করে দেওয়া হয়? আচ্ছা, আমরা হ্যাঁ, যারা নতুন আসছে আসলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে বিষয় যেটা হচ্ছে, আগে এটা করতাম, প্রথমে এটা করতে গেছিলাম কিন্তু পরে এটা ফ্লপ খাইছে, কারণ আমি পরে দেখতেছিলাম যেমন হচ্ছে ওই যে তোমার আমাদের এখানে যে যুক্ত আছে ওরই ফ্রেন্ড আরেকটা আমাদের এখানে যুক্ত ছিল। তো তখন হচ্ছে আমাদের এখানে র্যান্ডমলি পার্সোনালি গ্রুপ করে ট্রাই করলাম, কিন্তু পরে দেখতেছি কি তোমরাও আমার সাথে অনলাইনে যুক্ত, তোমরা যারা গ্রুপমেট তারাও যদি অনলাইনে যুক্ত থাকো, তাহলে দেখা যাচ্ছে যে আসলে কাজ খুব বেশি আগাইতে চায় না। ঠিক আছে, যদিও তোমরা যদি নিজেরা মিউচুয়াল করে ধরো, আমি তো তোমাকে সারাক্ষণ সময় দিতে পারতেছি না, আর তোমরা যদি নিজেরা আলাপ করে নিজেদের কনভিনিয়েন্ট হয়েছে তোমরা যদি কাজ আগায় নিয়ে আসতে পারো তাহলে তো সমস্যা নাই। কিন্তু এটা দেখা যায় যে ম্যাক্সিমামই আসলে হয় না। তো এই জন্য পরে দেখা যাচ্ছে যে প্রমাদে আছে, ওকে পরে বলছিলাম তুমি একটা কাজ করো, তাহলে তোমার সব থেকে বেস্ট হয় তোমার যদি রুমমেট থাকে ভাই, তাহলে তুমি তাকে নিয়ে আসো। তাহলে যেটা সুবিধা হচ্ছে কি, তুমিও দেখতে পাচ্ছ ও কতটুকু কাজ করতেছে, ও দেখতে পাচ্ছ তুমি কতটুকু কাজ করতেছো, তোমাদের ডিসকাশনের সুবিধা হচ্ছে। ঠিক আছে, এই জন্য আমাদের টার্গেট থাকে যে যে আসতেছো সে যদি পাশাপাশি তোমার যদি কোনো ফ্রেন্ড বা কেউ যদি থাকে যার সাথে তোমার আসলে ভালো রিলেশনশিপ আছে, তাকে যদি নিয়ে আসতে পারো তাহলে তোমার কাজটাই ভালো আগাবে। আর তুমি যদি একা করতে পারো আমার তো কোনো সমস্যা নাই, তুমি একা যদি আগায় নিয়ে আসতে যাইতে পারো একা নিবা, কিন্তু আমার কাছে যেটা মনে হয় একা আসলে কাজ করাটা একটু টাফ, কারণ প্রত্যেকে যেহেতু একটা প্রফেশনাল লাইফে আসো বা আরো আদার্স কাজ করতেছো, তো ওইটার পাশাপাশি একা আসলে কাজ করাটা একটু টাফ হয়। তবে কেউ যদি একা পারো আমার কোনো আপত্তি নেই আর কি। ঠিক আছে, ভাইয়া জাহিদ ভাইয়ের সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ, হ্যাঁ, বলো। ভাইয়া, জাহিদ ভাইয়া, জি ভাইয়া। আপনার কি কোনো গ্রুপমেট আছে নাকি আপনি একা না, আছেন? না, আমি একবারে এখন পর্যন্ত একাই আছি ভাইয়া। আমি আজকে জয়েন করতে আসলে। আচ্ছা, আপনি তো মেবি বললেন যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে বলছেন না? জি, 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 আমি অলরেডি নোট থেকে পড়ছি ভাইয়া। এখন আপনার সাথে কি কাজ করার মানে ইয়া সুযোগ পাওয়া যাবে বা দুজন একসাথে না, কাজ করার? নিশ্চয়ই নিশ্চয়ই ভাই, আমি আপনাকে তাহলে ইনবক্সে আমরা কথা বলি। যেহেতু এখানে ভাই আছে, অন্য অন্য মানুষও আছে, তারা হয়তো বোরিং ও ফিল করতে পারে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। যে আমি আপনাকে নক এরকম দেবো যদি শিওর হয়, ভাইয়া। এই যে একটা সমস্যা গ্রাজুয়েশন শেষ করার পরে কিন্তু এটা একটা সমস্যা, যে কার সাথে কাজ করবো এটা একটা বড় একটা ফ্যাক্ট হয়ে যায়। না, না ভাইয়া, এখানে হচ্ছে কি আসলে রিসার্চ ফিল্ডটা একটু বুঝতে হয় আসলে। যার কারণে আশেপাশে যারা আছে দেখা যায় অনেকে ম্যাটেরিয়াল নিয়ে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে। যেমন আমার থিসিসটা ছিল স্ট্রাকচারের উপরে। এরপরে হুম, আমি লাস্ট এখন আমার একটা পেপার যেটা পিয়ার রিভিউতে আছে, সেটা আমার পিডিএলটা নিয়ে, হুম। সেটাও স্ট্রাকচারকে বেস করে করছে আর কি, সেসমিক নিয়ে। তো ওই সেসমিকটা আসলে ফোকাস করতে যাচ্ছে। তারপরে যদি অন্য অন্য টপিকও খুব ইন্টারেস্টেড হয়, ভালো কিছু হয়, নিশ্চয়ই ভাই আসলে করবো, কেন করবো না। হুম। না, যেমন হচ্ছে ওই যে আমার নিজেরও আমার এই ল্যাব যখন ওপেন করি তখন মনে একটা টার্গেট ছিল শুধু স্ট্রাকচার ফিল্ডেই যাব, কিন্তু যখন দেখলাম যে যারাই আসতেছে সবাই আসলে দেখা যাচ্ছে যে এই ম্যাটেরিয়ালসই বেশি চাচ্ছে, তখন এটা কনসেপ্টও ট্রেন্ড করে ফেলছি। ঠিক আছে, কারণ আমি নিজেও যখন স্ট্রাকচার ফিল্ডে ঢুকে গেছি, কিন্তু আসলে কম্বাইন্ডই হয়ে যায়। এখানে একটা ফ্যাক্ট আছে, এখানে ছোট করে একটু বলি। স্ট্রাকচার আর ম্যাটেরিয়ালস এর মধ্যে তফাৎটা কি, যারা ম্যাটেরিয়ালস এ কাজ করতেছে তার জন্য কিন্তু সিমেন্টটা কতদিন আগের, প্লাস ধরো সে যে স্যান্ডটা মিক্স করতেছে বা প্রত্যেকটা ম্যাটেরিয়ালস এর প্রপার্টি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইভেন যে পানিটা ব্যবহার করতেছে সে পানিটাও তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কারণ সে ম্যাটেরিয়ালস এর প্রপার্টি নিয়ে কাজ করতেছে। কিন্তু যে স্ট্রাকচার নিয়ে কাজ করতেছে তার জন্য কিন্তু ম্যাটেরিয়ালস এর প্রপার্টি এখানে মুখ্য বিষয় নয়। তোমার টার্গেট হচ্ছে তুমি ফ্লেক্সুরাল স্ট্রেংথ কতটুকু পাচ্ছ, শেয়ার স্ট্রেংথ কতটুকু পাচ্ছ, তোমার টার্গেট হচ্ছে ওই জায়গাটাতে। তুমি এখন সিমেন্ট কিভাবে ইউজ করছো না করছো, পোর্টল্যান্ড দিছো নাকি দিছো, এটা আসলে কেউ তোমার এখানে মুখ্য। কিন্তু তুমি যদি বলো যে না, সরি, হ্যাঁ, এই যে ভালো উদাহরণ আছে সিভ অ্যানালাইসিস। হ্যাঁ, যদি তুমি বিমের একটা কাজ করো, তুমি যেগুলো আমি সিভ অ্যানালাইসিস করছি এটা করছি, তোমার সিভ অ্যানালাইসিস আমি দেখতে চাই না। তোমার কি না, ম্যাটেরিয়ালস না, নিয়ে কাজ, তোমার কাজ জি, জি। হচ্ছে স্ট্রাকচার নিয়ে কাজ, তোমার হচ্ছে স্ট্রেংথটা তুমি গেইন করাতে পারছো কিনা। সেটা যদি হয় তাহলে আমার ফিল্ড ওকে আছে, বাকি তুমি কি কাজ করছো না না করছো এটা আমাদের কোনো ফ্যাক্টই নেই ক্ষেত্রে। হুম। তো বিষয় যেটা হচ্ছে, তো যেহেতু আমার এটাতে কাজ আছে, তো আমি পরে দেখলাম যে না, করশন নিয়ে দেখলাম যে আসলে আমার মূলত প্রথম দিকে টার্গেট ছিল শুধুমাত্র করশন নিয়ে আর কি, যা কাজ হবে সব করশন নিয়ে কাজ করাবো। কিন্তু তারপরে দেখলাম যে না, এটা আসলে পোলাপান সবার জন্য একটু ধরতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, কারণ টপিকটা আসলে দেখা যাচ্ছে যে এতটা পরিমাণে ফাস্ট, তো প্লাস সবকিছু মিলিয়ে আইডিয়াটা জেনারেট করে সবকিছু মিলাইয়েই হচ্ছে বের করার জন্য কষ্ট, তখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ফিল্ডটাকে ছোট করে নিয়ে আসছে। এখন কেউ যদি দেখা যাচ্ছে বড় ধরনের কাজ করতে চায়, বড় ধরনের কাজ করানো পসিবল আসলে। ঠিক আছে, এটা ডিপেন্ড করতেছে।
ভাইয়া আরেকটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ কোরেশন যেটা আপনি নিয়ে আসলে কাজ করতেছেন, এই কোরেশন হ্যাঁ কি কোনোভাবে কি আসলে স্ট্রাকচারের সাথে কম্বাইন বা ইন্টিগ্রেট করা যায় আসলে কোনোভাবে? এটা তোমার স্ট্রাকচারের সাথেই তো, আমি তো কিন্তু ম্যাটেরিয়ালসে কাজ করতেছি না। এই কারণে জিজ্ঞেস করতে চাইছিলাম, ভাবলাম যে হ্যাঁ, ম্যাটেরিয়ালের ভিতরে কিনা আসলে। না না না, আমি ম্যাটেরিয়ালস নিয়ে কোনো কাজই করতেছি না, ঠিক আছে। আমার কাজ হচ্ছে ধরো ধরো বিগ স্ট্রাকচার নিয়ে কাজ আর কি, ঠিক আছে। তাহলে ওটাকে তাহলে ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, হ্যাঁ, তাহলে। হ্যাঁ, ওটা আর কি। কিন্তু যেটা বললাম যে এখানে চাইলে অনেক ধরনের কাজ আর কি ইন্ট্রোডিউস করানো পসিবল আর কি। ধরো যদি এমন যদি এক কাজ করি শেষ হয়ে যাইতো, আহ বিশেষ করে আমি যদি তোমাকে বলি যে ধরো ইসের ক্ষেত্রে তুমি যখন একটা ডিগ্রি অর্জন করতেছো তখন তোমার নোবেলটি বের করাটা জরুরি, কিন্তু তুমি যখন একটা পেপার পাবলিকেশন করতেছো তখন তোমার ছোটখাটো একটা নোবেলটি থাকলেই হচ্ছে, বা আদার্স এর আ- থেকে আ- একটা ডিফারেন্স থাকলেই হচ্ছে, আ- কিন্তু আমাদের একেবারে আমাদের ভাই আমাদের দেখা যায় ব্যাচেলরে যখন পেপার পাবলিশ করে নিয়ে কাজ করা হয়, তখন প্রফেসরের দিক থেকে এইরকম থাকে যে জাস্ট কোনো একটা কিছু অ্যাসেসমেন্ট করলেই হচ্ছে, এটা ইভালুয়েশন এটা করা যেতে পারে বা অ্যাসেসমেন্ট হতে পারে, এইরকম একটা কিছু। যেমন যেমন আপনি হ্যাঁ স্ট্রাকচার নিয়ে কাজ করলে, আমি যেমন ইরেগুলারিটি নিয়ে কাজ করছি স্ট্রাকচার, ওরা আমাকে হ্যাঁ এরকম বলে দিয়েছে যে তুমি কি জাস্ট টর্শন নিয়ে কাজ করবা নাকি সফট স্টোরি বা স্টিফনেস, এরকম কোনো কিছু। আমি তখন ওভারঅল করলাম যে আপনার 5টা থেকে 6টা ইরেগুলারিটি নিয়ে কাজ করলাম। আচ্ছা তা ওদের তরফ থেকে যে তুমি একটার উপরে একটা অ্যাসেসমেন্ট নিয়ে আসো, তুমি কয়েকটা জোন সিলেক্ট করে নিতে পারো যে বাংলাদেশের 4টা জনের আলাদা আলাদা ভাবে এটা একটা ইফেক্ট দেখতে পারো, এরকম হ্যাঁ কোনো একটা কম্পারিজন দাঁড় করে নিয়ে এসো। তা ওরা ওইরকম নোবেলস আসলে ওইরকম আসে না, ওরা জাস্ট একটা অ্যাসেসমেন্ট, একটা ইভ্যালুয়েশন, এইরকম কিছু। তবে এই যে আরেকটা টপিক আছে আমার কাছে, এটা খুব ভালো একটা টপিকের ইন্টারেস্টিং, এটা আছে তোমার আছে ওটা ধরে তোমার রেট্রোফিটিং এর কাজটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। এটাও কিন্তু অনেক কাজ করা যেতে পারে এটার উপরে। ধরো এফআরপি নিয়ে কাজ হতে পারে, ফেরোসেমিন নিয়ে কাজ হতে পারে, তারপরে টিআরএম এর মানে টেক্সটাইল মর্টার নিয়ে কাজ করা যেতে পারে, আরো অনেক ফিল্ডের এখানে কিন্তু কাজ করার পসিবল সুযোগ আছে, ঠিক আছে। এই জন্যই বললাম যে একই করশনের ভিতরে যদি কেউ ঢুকে, যখন সে ফিল করতে পারে তখন বুঝতে পারবে এই ফিল্ডে সে সারা জীবন পার করে দিতে পারবে। অন্তত আমার ভিতরে এখন এই মানে কোন কনফিডেন্সটা কি গ্রো করছে যে আমি চাইলে এটা নিয়ে সারা জীবন পার করে দিই, আমার পক্ষে পসিবল, ঠিক আছে। এর ভিতরে এত কিছু জিনিস আছে, ইভেন আমার ভাই যত টার্গেট ছিল। তবে এখানে একটা বড় সমস্যা আমরা ফেস করি কি, করশন একটা টাইম ডিপেন্ডেন্ট তো, তো এই জন্য একটা বড় একটা ফ্যাক্ট আছে। যেমন করশনের একটা পেপার আমি দেখছিলাম তোমার এসিআই এর, মানে এসিআই এর পাবলিশ করা, ওরা হচ্ছে 20 বছরের ডেটা নিয়ে পাবলিশ করছে। ওরা ওদের পেপারে লাস্টে যে বলছে যে আমরা 25 বছর পরে আরেকটা ডেটা নিয়ে আমরা পেপার পাবলিশ করি। আমার এখন মনে হলো এরা যে 20 বছর নিয়ে কাজটা করছে, 20 বছর আমি এক জায়গায় থাকবো কি আমি এটাই তো শিওর নাই। তারপরে আবার 25 বছর মানে আরো 5 বছর আমি বাঁচবো কিনা আমি এটাও তো জানি না, ঠিক আছে। তার মানে তারা কিন্তু সেটা অ্যাচিভ করার ট্রাই করছে। ধরো তুমি যদি একটা ভার্সিটির ফ্যাকাল্টিও হয়, তুমি যে ওইখানে 20 বছর চাকরি করবা কিনা এটারও তো কোনো গ্যারান্টি নেই। তো তারা যে 20 বছর ধরে এই প্রক্রিয়াটা চালায় গেছে এবং 20 বছর ধরে যে কারা তাদেরকে ফান্ড দিছে, এটা আল্লাহ পাকই ভালো জানে আর কি, ঠিক আছে। তো এই জন্য একটা ফ্যাক্ট আর কি, হ্যাঁ। এই জন্য দেখা যাচ্ছে যে রিসার্চের ফিল্ডে এই জন্য এগুলো আর কি, ধরো মানে ওরা হচ্ছে কাজ করছে টোটালি ন্যাচারাল করশন, তো আমি আমার মাস্টার্স কাজ করতেছি আর্টিফিশিয়াল করশন। তাও আবার যতটুকু টার্গেট ছিল সময়ের অভাবে এখন কাজ আরো অনেক ছোট হয়ে আসতেছে, কারণ দেখা যাচ্ছে যে সবকিছু মিলিয়ে আর কি দেখা যাচ্ছে ঝামেলা করে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই জন্য আর কি অনেক তোমার আর কি ব্যারিয়ার কাজ করে এখানে। যে দেখা যাচ্ছে এই ফিল্ডে একবার কেউ এরকম ভাবে ঢুকলে তখন দেখা যাচ্ছে এখান থেকে বের হওয়াটা মুশকিল। আর পাশাপাশি আরেকটা বলবো যে টপিক সিলেকশন এখানে তোমাকে এমন কিছু সিলেক্ট করতে হবে যেগুলো নিয়ে আসলে বাইরে কাজ হচ্ছে, বা এটাকে তুমি আলটিমেটলি আহ এই জিনিসটাকে দিয়ে তুমি ইন ফিউচার তুমি একটা লাভবান হইতে পারবা, এরকম কিছুর দিকে আগানো। তুমি এমন একটা জিনিস নিয়ে আগাইলা সেই জিনিসটা দিয়ে খুব বেশিটা মানুষ কাজ করে না, তখন দেখা যাচ্ছে জিনিসটা দিয়ে আলটিমেটলি কিন্তু তোমার লাভ নাই, বা তুমি কেন প্রফেসরের কাছে রিচও করতে পারলা না। তো আমার কাছে মনে হয় সব থেকে বেশি কাজ করা উচিত এমন ফিল্ডে যেটারে দিয়ে দুই, যেখানে ফান্ড পাবো সেখানে এটা নিয়ে কাজ করা পসিবল। ম্যাটেরিয়ালসে পাইলে সেখানেও শিফট করলাম, স্ট্রাকচারে পেলে সেখানেও ফিক্স করে দিলাম। এটা হচ্ছে আমার কাছে মনে হয় সুবিধাবাদী মানুষের মতন বক্তব্য। বুঝছেন? হ্যাঁ ভাইয়া ওই যে আপনার যে কোরেশন যেটা বললেন, আসলে কোরেশনটা কি ইসের স্কোপের মধ্যে পড়ে, যে স্ট্রাকচারাল হেলথ এন্ড মনিটরিং এই স্কোপের ভিতরে পড়ে? অবশ্যই স্ট্রাকচার হেলথ মনিটরিং বিষয়টা তুমি কি দাঁড়াচ্ছে যে তোমার একটা রানিং একটা স্ট্রাকচার আছে, ধরো পদ্মা ব্রিজে তুমি এখন স্ট্রাকচার হেলথ মনিটরটা তুমি চেক করবা যে ভিতরে করশন কতটুকু হয়েছে কিনা, হয়েছে কোনো ক্র্যাক জেনারেট করছে কিনা, আলটিমেটলি কতদিনে আর বছরের প্রেডিকশন বা তোমার কতদিনের লাইফ সাইকেল আছে কিনা। এই জিনিসগুলো হচ্ছে তোমার স্ট্রাকচার হেলথ মনিটরিং এর ভিতর পড়ে না। দেখি তাহলে উনি ভাইয়ের সাথে আসলে কথা বলেন, হ্যাঁ হ্যাঁ, এটা স্ট্রাকচারাল হচ্ছে হেলথ এটা এটা মনিটরিং কাজ এই করতে টাইপের কোনো। টেস্টিং আর কি, এনডিটি বলা হয়, এটা নিয়ে অনেক কাজ আছে আর কি, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এইটা আর কি।
আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া তাহলে আজকে কি টপিক সিলেক্ট করে মানে না নেক্সট না না ক্লাসে না টপিক এই- সিলেক্ট? না না, টপিক আজকে কোনো সিলেক্ট হচ্ছে না। টপিক হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে পরে আরো কিছু যেমন আছে, ওরা হয়তো বা বাকি হয়তো বা ওরা হয়তো বা আরো কিছু বলবে, ঠিক আছে? সবকিছু মিলাই আপাতত এখন যেটা এটা। আর তুমি তোমাদের রেগুলার ক্লাসে তুমি জয়েন করতে বিলম্ব করো, তুমি আগে ওইখানে জয়েন করা শুরু করো, তারপরে তোমার টপিক আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো আবার, ঠিক আছে? আচ্ছা, মানে ভাইয়া এই এই ক্লাসে রেগুলার যখন ক্লাস হবে নাকি আগের আগের ওটায়? আগের ওটাতে, ঠিক আছে? মানে আগের ওটাতে ওই ভিডিও গুলা দেখাটা অনেক কষ্ট, মানে ভিডিও গুলা অন হয় আবার হয় না, আমি অনেকবার ট্রাই করছি। যদি আমি নতুন কোন একটা ব্যাচের সাথে শুরু করি তাহলে আমার জন্য ভালো হয় আগের আচ্ছা আচ্ছা, ঠিক ভিডিও আছে, গুলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের হচ্ছে আরেকজন আছে তানভীর, তুমি কিছু বলবা? না ভাই, আপাতত কিছু বলছি না। সামনে হচ্ছে আমার এই সেমিস্টার ফাইনাল, তো ভাই ফাইনালের পরে আর কি সেমিস্টার ব্রেকে কাজ শুরু করবো ভাবছি ভাইয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি তো আপাতত যা যা বলছিলাম কিছু কি বুঝছো? আসলে কি বুঝছো বলো তো? জি ভাই, ইনিশিয়ালি হচ্ছে যে বুঝছি আর কি পেপার এইসব বিষয় নিয়ে আমার আর একটু ঘাটাঘাটি আমি করবো মানে সেমিস্টার ব্রেক থেকে। অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ভাইয়া ফাইনাল ইয়ারে হচ্ছে আমাদের থিসিস জিনিসটা উঠাই দিয়ে প্রজেক্ট ইন্ট্রোডিউস করেছে। তো এইখানে আর কি আচ্ছা মানে রিসার্চ জিনিসটা নিয়ে আর কি খুব একটা কাজ করার নাই, মানে আমরা এক্সিস্টিং বা কোনো নতুন করে কোনো একটা প্রজেক্ট জাস্ট দাঁড় করাবো 6 জনের গ্রুপ এরকম। তো এই জন্য আর কি আমার একটু মানে এক সেমিস্টার চলে শেষের দিকে হলেও একটু বুঝতে কষ্ট হচ্ছে। থিসিস থাকলে হয়তো অনেক কিছু বুঝতে পারতাম, ও মানে আচ্ছা। রিসার্চের দিকটা আসতো ভাইয়া। তুমি ভাইয়া কি তুমি আহসানুল্লাহতে জয়েন করছো না? জি জি, হাসানুল্লাহ থেকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। তো জি হচ্ছে ভাই, তোমার সেমিস্টার ব্রেক কবে দিতে? সেমিস্টার ব্রেক ভাইয়া হচ্ছে 1 মাস পরে আর কি, মানে সামনের সেমিস্টার ফাইনালের পর আর কি সেমিস্টার ব্রেক ওকে আছে। ওকে, ঠিক জি। আছে, সমস্যা নাই, দেখা যাবে আর কি। ঠিক আছে, হ্যাঁ, অনেক কিছু বলতেছিলা তুমি। না, আমি ওর ওই ছোট ভাইয়ের কাছে শুনতেছিলাম যে ওর সুপারভাইজার কে, তাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার সমস্যা নাই তুমি। ভাইয়া, হ্যাঁ। আমার হচ্ছে যে মনিরুল স্যার আর আয়েশা ম্যাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি ভাইয়া। এইটা আছে। আচ্ছা, তো এই যদি হয় আর হচ্ছে মুবাশশির, তোমার কোনো প্রশ্ন আছে? না ভাই, ওই যে আমি স্ট্রাকচারাল হেলথ মনিটরিং নিয়ে কোশ্চেনটা করতাম, তো ভাই একটু রেখেছি আর কি। হুম, হুম, আচ্ছা আচ্ছা। আচ্ছা, জাহিদুল ইসলাম কি দুইজন না আসলে একজন ব্যক্তি? আমার একটা প্রশ্নটা আসলে জাগতেছে। ভাইয়া আমি ল্যাপটপ দিয়ে জয়েন করছিলাম, তো ল্যাপটপের হঠাৎ করে দেখলাম যে মাইক্রোফোনের সমস্যা করতেছিল, ট্রাভেল দিতে হবে হয়তো। আচ্ছা, তার মানে ওই যে আহ, 26001 এটাও তোমার তাইলে? হ্যাঁ ভাইয়া, ওটা হ্যাঁ ওই নামটা হচ্ছে একটু আপলোডের জন্য ট্রাই করতেছিলাম, তো ওইখানে কয়েকটা ক্লাস করতে গেলে ওইটা ওদের আইডি ছিল আসলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমি মনে করছিলাম আরেকটা জন ব্যক্তি কিনা। না। তাহলে মোটামুটি জি। কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে এখন ইয়ে জহির মনে কিছু বলবো মনে হয় নাকি? আহ জি ভাই, আমি একটু মানে যদি আর কারো কোনো কোয়েরি না থাকে তো হ্যাঁ, সেক্ষেত্রে শেষ আর কি। জন্য আহ, তো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা আজকে আসলে ওয়েবিনারটা অল্প কয়েকজন জয়েন করলো, খুবই ইন্টারেক্টিভ ছিল যে সবাই কথা বলছে। অন্য সময় দেখা যায় ওয়েবিনার গুলাতে যখন জয়েন করি যে সুপারভাইজার একাই বক বক করতেছে, অন্য মানে স্টুডেন্টরা শুধু শুনতেছে। তো মানে এরকম যে প্রশ্ন উত্তর ওইটা আসলে মানে খুবই কম সংখ্যক স্টুডেন্ট আসলে প্রশ্ন করে। তো এটা দেখে আজকে ভালো লাগলো যে মোটামুটি সবাই, যতজনই ছিল সবাই একটু পার্টিসিপেট করছে, প্রশ্ন করছে, ওনারা ওনাদের যা কোয়েরি ছিল জানার চেষ্টা করছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই আজকের ওয়েবিনারটাকে সাকসেসফুল করার জন্য। আর আপনারা যারা ওই ভাইয়ের সাথে কাজ করতে চান, আমাদের ল্যাবে জয়েন করতে চান, যদি কোনো কোয়েরি থাকে আপনাদের, তো কাইন্ডলি আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবেন। আর যদি এমনিতে ডিরেক্টলি জয়েন করতে চান তো সেক্ষেত্রে আমাদের রিসার্চ বাডি এআই প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটা ইনস্টল করে আপনার হচ্ছে ডিরেক্ট অ্যাপ থেকেও আপনারা জয়েন হতে পারবেন। ভাইয়ের ল্যাবের নাম হচ্ছে কনক্রিট ইনফ্রাস্ট্রাকচার ডিউরেবিলিটি এন্ড সাস্টেইনেবিলিটি মেবি। তো এই ল্যাবের একটু আপনার এক্সপ্লোর ল্যাবে গিয়ে ল্যাবগুলা একটু স্ক্রল করলে পেয়ে যাবেন আর কি ভাইয়ের ল্যাবটা। তো আর যদি কারো কোনো ধরনের প্রশ্ন না থাকে
আমরা মনে হয় আমাদের আজকে ওয়েবিনারটা শেষ করতে পারি। ভাই আর কিছু বলবেন আপনি? না না, আপাতত আমিও অনেকক্ষণই বলা হয়ে গেছে, ঠিক আছে। আমি এক্সপেকটেশন ছিল যে মানুষজন আরো বেশি থাকলে কি হয় হ্যাঁ ভাই, তাহলে। আমরা 30 হ্যাঁ, প্লাস অ্যাটেন্ডেন্স ছিল, সবাইকে মেল করা হয়েছে 2বার করে, বাট আনফরচুনেটলি আসলে সবাই জয়েন করে নাই। তো আমরা দেখি এই জিনিসটাকে আসলে কিভাবে ইমপ্রুভ করা যায়, যেন আসলে ইন ফিউচারে যারা রেজিস্ট্রেশন কিন্তু আমার করবে। কাছে মনে হয় যে আমাদের কি এটার জন্য কোনো রিজন আছে? কারণ আমাদের ওয়েবিনারটা কিন্তু বৃহস্পতিবার হওয়া ছিল, বৃহস্পতিবার থেকে শুক্রবারে শিফট হওয়ার কারণে। আহ এইটাও আসলে তেমন মেইন একটা ইস্যু হওয়ার কথা না, যেহেতু আজকেও কিন্তু অফ ডে সবার জন্য, শুক্রবার তো হুম চলে। হুম হুম হুম। তো এই আমার কাছে দিনটাতে মনে হয় আসলে সবাই মানুষ জয়েন বেশি করার কথা অন্য হয়, দিনের চেয়ে। সবার কাছ থেকে এটা ইন্টারাকশনও বাড়ে, সবার কাছ থেকে নিজেও কিছু শেখা যায়, প্লাস সবাইকে কিছু বলাও যায়, তখন মনে হয় যে না জি ভাই। ঠিক আছে। কারণ মানুষ কম হলে আমি আসলে সঠিক বলতেছি না ভুল বলতেছি, আমার নিজের উপরে যখন কনফিডেন্স একটু কম থাকে, যে ভুলও কেউ ধরতে পারতেছে না, তখন ভুল ধরলে নিজের সংশোধন করার সুযোগ থাকে, এটা একটা বিষয় থাকে আর কি। জি ভাই, ঠিক ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের আজকে ওয়েবিনারটা শেষ করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর ল্যাবে জয়েন করতে চাইলে অ্যাপের থ্রুতে অথবা আমাদের পেজে হোয়াটসঅ্যাপে মেসেজে আপনারা জয়েন হতে পারবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। জাহিদ ভাই, হ্যালো।